হ্যালো এসএসসি 25, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝখানে চ্যাপ্টার নাম্বার 3 বা বল চ্যাপ্টার নিয়ে। তো এই চ্যাপ্টারটিকে আমরা সাধারণত দুইটা টাইপে ভাগ করছি। তো আজকে টাইপ 1 বা লেকচার 1টা নিয়ে আসলাম। এই টাইপের ভিতর থাকবে হচ্ছে আপনার স্থিতি, জড়তা, এগুলোর বেসিক কিছু থিওরি থাকবে, প্লাস আপনার ঘর্ষণ বল নিয়ে আলোচনা করবে এখানে। ঘর্ষণ বল প্লাস নিউটনের সেকেন্ড ল, এফ নিট ইকুয়ালস টু এম এ, এই বিস্তারিত আলোচনাগুলো এখানে করা হবে। তো এই বেসিক ক্লাসগুলো যদি করতে পারেন, আমি আপনাকে বললাম আগে থেকে, যদি এটা ভালো মতো আয়ত্ত করতে পারেন, ইনশাল্লাহ 50 থেকে 70% সৃজনশীল আপনি একাই পারবেন। তো খুবই মনোযোগ দিয়ে দেখেন, খুবই মনোযোগ দিয়ে সুন্দর মতো নোট করেন, ব্রেনে সেট করেন কোন টপিকগুলো কিভাবে করানো হচ্ছে। টেস্ট পেপার, ট্রেডিশনাল গাইড, ট্রেডিশনাল বইগুলো দেখবেনই না, আপনি আপনার মতো সলভ করবেন। ওকে, আপনার নলেজ দিয়ে কোশ্চেনটা অ্যাটাক করবেন, যে আমি এই নলেজ দিয়ে আছে এইভাবে সলভ করতে পারি। ওকে, ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাকে এই লেভেলে নিয়ে যাওয়ার জন্য। তো প্রথমে শুরু করতে যাচ্ছি। ফোর্সের টাইপ 1 এর ভিতর কিছু থিওরি আছে, আমরা থিওরি একটু পড়বো। তো সর্বপ্রথম যে থিওরিটা আসবে বা কিছু সংজ্ঞা আমরা দেখতে হবে, সেটা হচ্ছে জড়তা। কি দেখবো স্যার? আমরা জড়তা দেখবো। জড়তা কি জিনিস? ইনার্শিয়া। ওকে, তো আমরা সবাই জানি যে জড়তা আসলে কি, কোনো বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, তাকে বলে জড়তা। ওকে, তো নোট করে ফেলবেন সংজ্ঞাটা। তো এটাকে আমরা দুই ভাগে ভাগ করি, এক স্থিতি জড়তা, দুই গতি জড়তা। তো স্থিতি জড়তা মানে কি, কোনো বস্তু স্থির আছে, আজীবন স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা, তাকে বলে স্থিতি জড়তা। আর কোনো বস্তু গতিশীল আছে, আজীবন গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা, তাকে আমরা বলবো কি, গতি জড়তা। ওকে, তো উদাহরণ কি দেখেন, স্থিতি জড়তার উদাহরণ হচ্ছে, সাপোজ ধরে নেন আপনি বাসের ভিতর আপনি বসে আছেন বা মোটর সাইকেলে বসে আছেন, হঠাৎ করে মোটর সাইকেল বা বাস সামনের দিকে যাওয়া শুরু করলো, আপনি তো পিছনে ঢুলে যাবেন। ওকে, তো কেন ঢুলে যাবেন? আপনি যখন সিটের উপর বসে আছেন, ধরেন বাসের কথা চিন্তা করেন, আপনি যখন সিটের উপর বসে আছেন, আপনার নিচের অংশ, তলদেশ অংশ বাসের সাথে কানেক্টেড। তো বাস যখন সামনে চলে গেছে, নিচের অংশ সামনে চলে গেছে, কিন্তু উপরের অংশ ও তার বাসের সাথে কানেক্টেড না, ও যে অবস্থানে ছিল সে অবস্থায় থাকতে চাবে। ওকে, তাহলে কি হলো ঘটনাটা দেখো, এভাবে ছিলাম, নিচের অংশ সামনে নিয়ে গেছে, পিছেরটা পিছে পড়ে গেছে। ওকে, তাই এই জন্য আমরা পিছনের দিকে একটা ধাক্কাপ্রাপ্ত হয়, এটাকে বলে আমরা স্থিতি জড়তা। কেন? ও এখানে ছিল, এইখানেই থাকতে চাইছে, বাট নিচের অংশ কিন্তু সামনে চলে গেছে। ওকে, এই হচ্ছে তোমার স্থিতি জড়তার উদাহরণ। এরপর গতি জড়তা কিরকম হবে, যে সাপোজ ধরো হঠাৎ একটা রানিং বাস বা মোটর সাইকেল ব্রেক করলাম না, সামনে ঝুঁকে যাই। তো কেন ঝুঁকে যাই? এই ধরো বাস সামনের দিকে গতিশীল 10 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে আমার সমস্ত বডি সামনের দিকে গতিশীল 10 মিটার পার সেকেন্ড বেগে। হঠাৎ যদি ব্রেক করে, দেখেন আমার ফুল বডি কিন্তু সামনের দিকে গতিশীল 10 মিটার পার সেকেন্ড, হঠাৎ ব্রেক করলে বাসের সাথে নিচের অংশ কিন্তু থেমে গেল, উপরের অংশ কিন্তু বাসের সাথে আর কানেক্টেড না, পুরো তো ভেলোসিটি আছে, গতি জড়তা আছে। এই গতি জড়তার কারণে সে সামনের দিকে ঝুঁকে যাবে। কেন? আমার নিচের অংশ থামছে, কেন? বাস থেমে গেছে, উপরের অংশ তার বাসের সাথে কানেক্টেড না, এই উপরের অংশ গতি জড়তার কারণে সামনের দিকে চলে যাবে, এই জন্য বলা হয় এটা গতি জড়তার একটা উদাহরণ। ওকে, খুবই সিম্পল ফান্ডামেন্টাল। আর একটা উদাহরণ তোমাদের বইতে আছে, বোর্ড বইতে, সেটা হচ্ছে ওই একটা পানি গ্লাস নিলা, গ্লাসের উপর একটা কার্ড রাখলা, কার্ড রেখে উপর একটা 1 টাকার কয়েন রাখলা বা ছোট একটা কয়েন রাখলা, তারপর কার্ডটাকে মনে করো ফোর্স করলা, অনেক জোরে ফোর্স করলা, দেখবা কার্ড স্লাইড করে বের হয়ে গেছে, কয়েন আর যেতে পারে না, কয়েন কোথায় পড়ে যায়? নিচে পড়ে যায়। ওকে, তো কেন পড়ে, এটা একটু অ্যাডভান্স ব্যাখ্যাটা দেয়, যেটা আবার তোমার ট্রেডিশনাল বইতে নাই, বা তোমাদের ট্রেডিশনাল টিচাররা এইসব ব্যাখ্যাগুলো দেয় না। দেখো ভালো মতো খেয়াল করো, তুমি এখানে কার্ড রাখছো, ধরে নাও এখানে একটা কার্ড রাখছো, ধরুন এরকম একটা কার্ড ছিল তোমার কাছে, তুমি এটার উপর 1 টাকার কয়েন রাখছো, এখন তুমি হিউজ একটা ফোর্স করলা, এদিকে হঠাৎ করে অনেক বড় একটা ফোর্স করলে ও ডিসপ্লেস হয়ে গেল। খেয়াল করো, ও ডিসপ্লেস হয়ে গেল। কিন্তু আমরা জানি কোনো একটা বস্তু আরেকটা বস্তুর উপর যদি থাকে, ভালো মতো খেয়াল করে, তুমি এটাকে ফোর্স করলা, ওই দিকে চলে গেল। ওকে, এন্ড ওর স্থিতি জড়তার কারণে সে এখানেই থাকতে চাবে, সেই কারণে তো নিচে পড়ে। কিন্তু আমরা জানি ওর এই তলের মধ্যে একটা ঘর্ষণ বল কাজ করে। এখন ও যেহেতু সামনের দিকে যাচ্ছে, তাহলে ওর ঘর্ষণ বল কাজ করবে এইদিকে, আর এই বস্তুর উপর ঘর্ষণ বল কাজ করবে এইদিকে। তুমি বলবো স্যার এটা কি লিখলেন? ঘর্ষণ বল লেকচারটা আসলেই বুঝতে পারবেন, প্লাস একটা অ্যাডভান্স কনসেপ্ট। তো এই ঘর্ষণ বলটা এই 1 টাকার কয়েনকে একটু সামনের দিকে নিয়ে যাবে। দেখো 1 টাকার কয়েন কখনোই বরাবর পড়বে না, অসম্ভব, পড়বেই না। সে একটু হইলো সামনের দিকে যায়, এই সামনের দিকে যায় হয়তো এই জায়গায় পড়বে, এটা কেউ ব্যাখ্যা দেয় না।
ওকে, এই বেসিকটা মাথায় রেখো যে স্থিতি জড়তার কারণে সামনে নিচে পড়বে, কিন্তু যখন তুমি ফোর্স করবা তাদের তলের মধ্যে একটা ঘর্ষণ বল কাজ করবে। তো ঘর্ষণ বল কেন এইদিকে এটা জানার জন্য ঘর্ষণ বলের লেকচার জন্য ওয়েট করেন, বিস্তারিত আলোচনা করা হবে। এই ঘর্ষণ বল বস্তুটাকে একটু সামনের দিকে নিয়ে যাবে, যেহেতু ঘর্ষণ বল খুবই কম এই জন্য সে সামান্য সামনে যে নিচে পড়ে যাবে। ওকে, যাই হোক, এটা জাস্ট একটু জানার জন্য বললাম, বাট আপনি বেসিক মাথায় রাখবেন। নিচে যদি জোরে ফোর্স করেন নিচের কাঠ চলে যাবে গতি জড়তার কারণে, উপরের এক টাকার করেন স্থিতি জড়তার কারণে নিচে পড়ে যাবে। এই হচ্ছে তোমার স্থিতি জড়তা গতি জড়তার উদাহরণ, খুবই ফান্ডামেন্টাল খুবই। তো এরপরে আছে তোমাদের আলোচনা করা হবে যে বল নিয়ে। বল কি জিনিস দেখেন, যদিও বল একটু আগে রিপ্রেজেন্ট করে ফেললাম। তো বল হচ্ছে কি, দেখো যে কোনো একটা বস্তু মনে করে স্থির আছে, আমি বললাম একে গতিশীল করো, তুমি অবশ্যই ধাক্কা দিবা। আমি বললাম এই বস্তুটা গতিশীল আছে, থামাও, অবশ্যই উল্টা দিকে ধাক্কা দিবা। অথবা আমি বললাম এই বস্তুটা গতিশীল আছে, ওর দিক পরিবর্তন করো, এদিকে নিয়ে যাও, তুমি অবশ্যই এদিকে ফোর্স করবা। তাহলে বল কটা কাজ করে? তিনটা। তাহলে কি বলবা? যা যা স্থির বস্তুকে গতিশীল করতে পারে, গতিশীল বস্তুকে স্থির করতে পারে, অথবা গতিশীল বস্তুর দিক পরিবর্তন করতে পারে, তাকে বল বলে। এই তিনটা কাজ যে করে তাকে আমরা বল বলে থাকি। ওকে, বলের ডেফিনেশন শুধুমাত্র নোট করে নাও। তো বলকে আমরা অনেকভাবে ভাগ করতে পারি। প্রিলিমিনারি প্রাথমিকভাবে এটাকে দুই ভাগে ভাগ করতে পারি, স্পর্শ বল, অস্পর্শ বল। অস্পর্শ বল। ওকে, স্পর্শ আর অস্পর্শ বল। স্পর্শ বল মানে কি, যে সকল বল টাচ করার প্রয়োজন। যেমন আমি মনে করি এটাকে বললাম গতিশীল করো, তোমাকে অবশ্যই এটাকে টাচ করতে হবে। ওকে, তাহলে বলবো যে সকল বল প্রয়োগের জন্য বস্তুকে স্পর্শ করা প্রয়োজন তাকে স্পর্শ বল বলবে। যেমন যে কোনো বস্তুর উপর ধাক্কা, অবশ্যই স্পর্শ বল। ওকে, তারপর যে উদাহরণ দিতে পারো ঘর্ষণ বল, কারণ ঘর্ষণ বল অবশ্যই টাচ করতে হবে, কারণ টাচ না করলে ঘর্ষণ হবে কই থেকে। ওকে, তাহলে নোট করে নিও, ঘর্ষণ বল হচ্ছে এক প্রকার স্পর্শ বল। সুন্দর মতো লিখে দিতেছি, এটার উদাহরণ কি তাহলে? ঘর্ষণ বল অথবা তোমার যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল। আচ্ছা, অস্পর্শ বল মানে কি, যে সকল বলের জন্য স্পর্শ করার প্রয়োজন নাই তাদেরকে অস্পর্শ বল বলে। তুমি টাচ না করে, স্পর্শ না করে ফোর্স করতে পারবা। যেমন যেমন উদাহরণ কি? উদাহরণ হচ্ছে মহাকর্ষ বল, অভিকর্ষ বল, তারপরে চৌম্বক বল, মানে ম্যাগনেটিক ফোর্স বলে যেটাকে, চৌম্বক বল, ইলেকট্রিক ফোর্স বা তড়িৎ বল এক্সেট্রা এক্সেট্রা। ওকে, দেখো মহাকর্ষ বল, এই দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল হবে তাকে মহাকর্ষ বল বলে, অথচ টাচ করে নাই। অভিকর্ষ বল, দেখো এটাকে ছেড়ে দিছে, নিচে পড়তেছে, কে টানতেছে? পৃথিবী, অথচ পৃথিবী টাচই করলো না। তারপর চৌম্বক বল, দুইটা চৌম্বক পাশাপাশি রাখো, দেখবে আকর্ষণ করবে নাহলে বিকর্ষণ করবে। দূরের থেকে কিন্তু আকর্ষণ বিকর্ষণ শুরু হয়ে গেছে, তাহলে স্পর্শ করে নাই। তারপর তড়িৎ বল, দেখো একটা প্লাস চার্জ একটা মাইনাস চার্জ ধরো এখানে রাখছি, প্লাস প্লাস বিকর্ষণ করবে, প্লাস মাইনাস আকর্ষণ করবে, অথচ টাচই করলো না। তাহলে এই ধরনের বলটাকে বলবো অস্পর্শ বল। ওকে, তাহলে এই স্পর্শ অস্পর্শের ভিত্তিতে দুই ভাগে ভাগ করছি, এটা সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে না। ওকে ওকে, এখন দেখো এই বলটাকে আরো দুই ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে সাম্য বল, আর এটা কি? অসাম্য বল। ওকে, তো সাম্য বল মানে কি, যে বল সাম্য অবস্থায় আছে। যেমন উদাহরণ দিই, যেমন মনে করো একটা রশি দিয়ে এই এম ভরের একটা বস্তুকে ঝুলে রাখছো, এই জাস্ট এভাবে ঝুলে রাখছো রশি দিয়ে। এখন দেখো তো সাম্য অবস্থায় আছে, ও ব্যালেন্স, কেন? ও স্থির, এই জন্য বলছে সাম্য অবস্থায়। ওকে, তো কিভাবে সাম্য অবস্থায় আছে? এই যে বস্তুর ভর যদি এম হয় তাহলে তার ওজন কোন দিয়ে কাজ করবে? নিচে। এই রশির টান কোন দিয়ে কাজ করবে? উপরে। আর যেহেতু সাম্য অবস্থায় আছে তাহলে উপরের বল আর নিচের বল পরস্পর কি হবে স্যার? এই বল আর এই বল অবশ্যই সমান হবে। এই জন্যই বস্তু উপরেও যায় না নিচেও যায় না, একজন অপরকে নিষ্ক্রিয় করে দিছে, ও ব্যালেন্স, ও সাম্য অবস্থা। তার সাম্য অবস্থা মানে কি বোঝায়? স্থির, অর্থাৎ আর উপরের সকল বল নিচের সকল বল সমান, এবং এই পাশে যদি ফোর্স থাকতো তাহলে এই পাশের সকল বল সমান হবে। এই বেসিকটা মাথায় রাখবা। তো যেহেতু এটা রিভিশন প্রোগ্রাম, এখানে এর চেয়ে বেশি অ্যাডভান্স করবো না। যদি একাডেমিক প্রোগ্রাম হতো এই টপিকটাকে অনেক বেশি জটিল করতাম, অনেক কমপ্লেক্স, অনেক অ্যাডভান্স টপিক তোমার এসএসসি তে দিয়ে দিতাম। ওকে, তো রিভিশন প্রোগ্রাম যেহেতু আমাদের বোর্ড স্ট্যান্ডার্ড বা বোর্ড A+ পেতে হবে, এই জন্য আর কমপ্লেক্স করলাম না, জাস্ট মাথা রাখবা
সাম্যাবস্থা মানে বোঝায় উপরে সব বল নিচের সব বল সমান, ডান পাশে সব বল বাম পাশে সব বল সমান হবে, অর্থাৎ বসে থাকবে, সে ডানও যাবে না বামও যাবে না, উপরেও যাবে না নিচেও যাবে না। ওকে, এই জিনিসটা মাথায় রেখো। আর অসাম্য বলটা কি, যে সাপোজ ধরে নাও এই বস্তুটাকে এখানে ছিল, তুমি টান দিয়ে এখন এই পাশে নিয়ে আসছো, না টান দিয়ে এই পাশে নিয়ে আসছো, টান দিয়ে নিয়ে আসছো, এখন তুমি ছেড়ে দিলা, আচ্ছা ছেড়ে দিলে কি সেখানে চলে আসবে না? অবশ্যই আসবে, সে অবশ্যই এদিকে চলে আসবে, এদিকে চলে আসবে। কে নিয়ে আসবে দরকার নেই, এখন আমাদের জাস্ট বেসিকটা জানলে হবে। এটা আমরা একাডেমিক সেকশনে বিস্তারিত করবো, এই রিভিশন প্রোগ্রামে আর জটিল করবো না, জাস্ট মাথায় রাখবা এইটাকে যেহেতু ছেড়ে দিচ্ছি, সেই যেহেতু সাম্য অবস্থানের দিকে আছে, তাহলে ও সাম্য অবস্থায় নাই, অসাম্য বল। অসাম্য বল হওয়ার কারণে সেই দিকে চলে আসতেছে। ওকে, আরেকভাবে উদাহরণ দিতে পারো, যে তোমার বইতে যে উদাহরণটা দিচ্ছে, যে এরকম একটা বই উদাহরণ দিচ্ছে, এই পাশে একটা রশি এ পাশে একটা রশি, এখানে একটা বস্তু এম বল। এখন দেখো তোর ওজন কোন দিকে কাজ করবে, নিচে, এ পাশের টান টি, এ পাশের টান ধরে নাও টি। এখন দেখো এখানে কয়টা বল, তিনটা বল, যেহেতু সে ব্যালেন্স, দুইটা রশি দিয়ে ধরে রাখছো, যেহেতু ব্যালেন্স সাম্য অবস্থায়, তাহলে বেসিক মাথায় রাখবা উপরে সব বল নিচে সব বল সমান, ডান পাশে বাম পাশে সব বল সমান, এই বেসিকটা তোমার লাগবে। ওকে, তাহলে তুমি বুঝতে পারতেছো এই দুইটা বলের একটা লব্ধি বের হবে, একটা লব্ধি বের হবে। এই লব্ধির মান কত তোমার জানা দরকার নেই, এই লব্ধি বল, লব্ধি বল, এই লব্ধি শব্দটা কি এটা নিয়ে আলোচনা হবে একটু পরে, জাস্ট ওয়েট করো, ওয়েট করো। লব্ধি বল কিভাবে আসলো, লব্ধি বল কি, ওয়েট করো, আসবে। এই দুইটা বলের লব্ধি বল আর ওজন মাসবে সমান, এই জন্য বস্তু উপরও যায় না নিচে যায় না, ব্যালেন্স। তাহলে তুমি বলে দেবে উপরে লব্ধি বল আর নিচের এনজি অবশ্যই সমান। এই ধরনের বলকে আমরা বলি কি, সাম্য বল। ওকে, এই যে তোমার সাম্য বল অসাম্য বল দুই ভাগে ভাগ করে ফেললাম, খুবই ফান্ডামেন্টাল, চাইলে স্ক্রিনশটে নোট করে নিতে পারো। তো আমি আবার বলতেছি, এই টপিকগুলো অনেক বড় করা যায়, রিভিশন প্রোগ্রাম, তাই কঠিন করতেছি না, নার্ভাস হবেন না। আপনাদেরকে ভয় দেখায় আমার কোনো লাভ নেই, কারণ এত মিনিমাম টাইম এই টপিকগুলো শেষ করা পসিবল না। ওকে, তো আমাদের শুধু বোর্ডে যাওয়া লাগবে, সেটা আমরা শিখতেছি। তো এখন দেখেন, আমরা এখন আলোচনা করব মৌলিক বল নিয়ে। এটা নিয়ে প্রচুর পরিমাণে এমসিকিউ আসবে, 5 স্টার টপিক দেন, 5 স্টার আসবে এমসিকিউ মাস্ট, কোনো মিস নাই। তো আপনাকে বলবে মৌলিক বল কাকে বলে, তো বলবেন যে সকল বল অন্য কোনো বলের উপর নির্ভরশীল নয়, কিন্তু অন্যান্য সকল বল এই সকল বলের উপর নির্ভরশীল, তাহলে এদেরকে বলে মৌলিক বল। খুবই ফান্ডামেন্টাল, মৌলিক সংখ্যার মতো একটা ডেফিনিশন। ওকে, সংজ্ঞাটা মুখে বলে দিছি, ভিডিও পজ করে নোট করে নেন। এখন আসেন, মৌলিক বলকে আমরা কয় ভাগে ভাগ করি, 4 ভাগে ভাগ করি। কি কি এমসিকিউ আসবে সুন্দর মতো নোট করেন, এখানে যা লাগবে এর বাইরে কিছু আসবে না, আপনার এর বাইরে কিচ্ছু আসার সুযোগ নেই। মহাকর্ষ বল, সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, তাড়িৎ-চুম্বক বল। ওকে, তো এই হচ্ছে তোমার মৌলিক বল। মৌলিক বল 4টা ক্লাসিফিকেশন, 4 ভাগে ভাগ করা হয়। তাহলে যেমন এমসিকিউ যদি আসে মৌলিক বল কয়টি, লিখবে 4টি। ওকে, এবার আসে যার যার পরিচয়। মহাকর্ষ বল কি, মহাকর্ষ বল আমি মুখে বলবো, তোমরা সংজ্ঞা লিখে নিবে। মহাকর্ষ বল হচ্ছে এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে যে বলে আকর্ষণ করে তাকে মহাকর্ষ বল বলে। এই যে বস্তু তাদেরকে আকর্ষণ করতেছে, নিজের দিকে আকর্ষণ করতেছে, এটাকে মহাকর্ষ বল বলে। কিন্তু তারা কেন আসতেছে না, কারণ এখানে বাতাসের বাধা বা অনেক বড় বড় ফোর্স আছে, তাই সে নিয়ে আসতে পারতেছে না। ওকে, অথবা ঘর্ষণ বল থাকতে পারে, এই দেখো হাতে রেখে দিছে, কেন আসতেছে না, ঘর্ষণ বল আসছে, সে নিয়ে আসতে পারবে না। ওকে, এটা খুবই দুর্বল বল, খুবই দুর্বল বল। ওকে, তো সংজ্ঞাটা লিখে নিও। তাহলে প্রথমে সংজ্ঞা লিখবা, সংজ্ঞা মাস্ট, মুখে বলছি লিখে নিও। ওকে, এরপর আসো, এই মহাকর্ষ বলের রেঞ্জ কত, রেঞ্জ কত দূর পর্যন্ত কাজ করবে। তো মাথা রাখবা এই মহাকর্ষ বলের রেঞ্জ হলো অসীম। কি এটা, অসীম, অসীম দূরত্ব পর্যন্ত কাজ করবে। বস্তু যত দূরে থাক, পৃথিবী কোথায় সূর্য কোথায়, তাও তাদের মধ্যে আকর্ষণ কাজ করবে, মহাকর্ষ বল মাস্ট বি কাজ করবে। ওকে, ওকে, এখন আসো, এখন যদি বলা হয় যে এটা কোথায় কোথায় কাজ করে, তো বলবা মহাবিশ্বের যে কোনো জায়গায়, যে কোনো জায়গায়। পৃথিবীর সাথে সূর্যের আকর্ষণ বল, পৃথিবীর সাথে মঙ্গল গ্রহের আকর্ষণ বল,
গ্রহ নক্ষত্র তাদের সকলের মধ্যে এটা কার্যকারিতা আছে। তাহলে আমরা এখানে লেখা নিতে পারি এটা হচ্ছে কার্যকারিতা, কার্যকারিতা। আর এটাকে লিখতে পারি সীমা, কার সীমা কতটুকু আমরা দেখব। তো কার্যকারিতা কোথায়? গ্রহ নক্ষত্র ইত্যাদি সমগ্র জায়গায় এটা কাজ করবে। তারপর আসবে তোমার আপেক্ষিক সবলতা, আপেক্ষিক সবলতা। ওকে, তো আপেক্ষিক সবলতাটা কি? দেখো আমি একটু আগে বলছি ও সবচেয়ে দুর্বল বল, সবচেয়ে। ওকে, তাহলে এটাও লিখে দিতে পারি। আচ্ছা, কে দুর্বল বল কে শক্তিশালী বল এটা একটু পরে ফাইনালি ফিনিশিং এ দিব, এটা একটু লিখতে থাকো। ও যেহেতু সবচেয়ে দুর্বল বল, ওর আপেক্ষিক সবলতা আমরা ধরে নিব 1। কেন 1 একটু বুঝাই দিই। দেখো সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল, সবচেয়ে দুর্বল বল। ওকে, আর সবচেয়ে শক্তিশালী বলকে সবল নিউক্লিয় বল। আমি পরিচয়গুলো যাবো একটু দাঁড়াও, আগে একটু লিখে নিই। সবল নিউক্লিয় বল সবচেয়ে শক্তিশালী বল, এই এমসিগুলো আসবেই তোমার। তারপর কে শক্তিশালী? তারপর আসবে তাড়িৎ চুম্বক বল বা তড়িৎ চুম্বক বল, যেটাই বলো। তাড়িৎ চুম্বক বল। তারপর কে? তারপর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। এই সিকোয়েন্সটা আপনার আসবেই, কোনো মিস নাই, আসবেই আসবে। তাহলে আপনাকে বলবে সবচেয়ে শক্তিশালী বলকে, বলবেন সবল নিউক্লিয় বল। পরিচয় কি দেখব। সবচেয়ে দুর্বল বল মহাকর্ষ বল। এখন দেখেন, ধরে নেন আমি 50 কেজি, আপনি 100 কেজি, আপনার ভর আর কি। তাহলে আমি বলতে পারি আপনি আমার সাপেক্ষে 2 গুণ ভারী, অথবা আপনার সাপেক্ষে আমি অর্ধেক। কথা বুঝে নিন, আমি 50 কেজি, আপনি 100 কেজি। তাহলে আমি বলতে পারি আমার থেকে আপনি 2 গুণ ভারী, অথবা আপনার থেকে আমি অর্ধেক। ওকে, এইভাবে কম্পেয়ার গুলো আসে। এই যে এখন সবচেয়ে দুর্বল কে? ও। তাহলে ওর সাপেক্ষে দিব ও কত গুণ শক্তিশালী, ও কত গুণ শক্তিশালী, ও কত গুণ শক্তিশালী, এইটা দেখবো আমরা, কারণ ও তো সবচেয়ে কম। ওকে, যেমন ধরেন আরো সহজে বুঝিয়ে দিই, আপনার ক্লাসে 50টা ব্যক্তি আছে, একজনের ভর হচ্ছে সবচেয়ে কম, ধরে নেন 25 কেজি ধরে নেন। আরেকজনের ভর 50 কেজি, আরেকজনের ভর 60 কেজি, আরেকজনের ভর 70 কেজি। তাহলে কি করবেন? আপনি শুধু বলবেন আচ্ছা ও সবচেয়ে কম ভর ওর 25, এবার দেখি ওর সাপেক্ষে ও কত গুণ বেশি, ওর সাপেক্ষে ও কত গুণ বেশি, ওর সাপেক্ষে ও কত গুণ বেশি। এই জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করতেছি, যাকে বলতেছি আপেক্ষিক সবলতা। আপেক্ষিক কেন? তুলনা করতেছি কার সাথে? সবচেয়ে কমটার সাথে দেখবো ও কত শক্তিশালী। ওকে, তাহলে সবচেয়ে কমটাকে অলওয়েজ 1 ধরবো। ঠিক আছে, এখন দেখো, এখন আমরা দেখতেছি তাহলে আপেক্ষিক সবলতা এখানে লিখতে পারি, তাহলে ও হচ্ছে সবচেয়ে কম, ও হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী। এটা কত? 10 টু দি পাওয়ার 41, অথবা অনেকে বলে 10 টু দি পাওয়ার 42। যে অপশনটা পাবা জায়গায় দিবা। দেখো ওর তুলনায় ও কত গুণ বেশি, 10 টু দি পাওয়ার 40, বিশাল বিশাল, অনেক শক্তিশালী। আর ও হচ্ছে 10 টু দি পাওয়ার 39 গুণ শক্তিশালী। আর ও হচ্ছে 10 টু দি পাওয়ার 30 গুণ শক্তিশালী। এই সবলতা তোমার সিকোয়েন্সটা তোমার মাথায় রাখতে হবেই হবে স্যার। ওকে, তো এখানে আমি ফিল আপ করে দিচ্ছি। সবল হচ্ছে 10 টু দি পাওয়ার 41, অথবা 10 টু দি পাওয়ার 42। দুর্বল নিউক্লিয় বল হচ্ছে 10 টু দি পাওয়ার 30, এটা হচ্ছে তোমার 10 টু দি পাওয়ার 39। তো এভাবে সিকোয়েন্সটা মনে রাখা কঠিন, জাস্ট এই বেসিক দিয়ে মাথায় রাখবে। সবচেয়ে শক্তিশালী 10 টু দি পাওয়ার 41, তারপর 10 টু দি পাওয়ার 39, তারপর 10 টু দি পাওয়ার 30, তারপর ও তো 1। ক্লিয়ার? এই এমসিকিউটা আসবে। তো এখন দেখেন কিভাবে এমসিকিউ আসবে। আপনাকে বলবে তাড়িৎ চুম্বক বল মহাকর্ষ বলের তুলনায় কত গুণ শক্তিশালী, বলবেন 10 টু দি পাওয়ার 39, কমন। কিন্তু যদি একটু টুইস্টটা দেয়, আপনাকে বলবে তাড়িৎ চুম্বক বলের তুলনায় মহাকর্ষ বল কত গুণ শক্তিশালী, এটা দিলে অনেকে ভুল করে ফেলবে। রিভার্স চাইছে। আমি একটু বুঝাই দিই, আমি 50 কেজি, আপনি 100 কেজি, আমার সাপেক্ষে আপনি 2 গুণ, আপনার সাপেক্ষে আমি কি অর্ধেক, উল্টায় দিবা, জাস্ট উল্টায় দিবা। তাহলে ওর সাপেক্ষে ও যদি 10 টু দি পাওয়ার 39 হয়, তাহলে তাড়িৎ চুম্বক বলের সাপেক্ষে ও কত গুণ শক্তিশালী? 10 ইনভার্স 39। আমি এটা ছোট্ট করে লিখে দিতেছি। এই এমসিকিউ গুলা সকলেই অবহেলার কারণে ভুল করে। কি সেটা? তোমাকে বলবে তাড়িৎ চুম্বক বলের তুলনায়
মহাকর্ষ বল কত গুণ ভারী? মহাকর্ষ বল তুমি বলবা 10⁻39 গুণ শক্তিশালী। জাস্ট রিভার্স করে দিবা। ওকে, এভাবে যেইটাই চাক এমসিকিউ লিখে দিবেন। যদি এবার বলে সবল নিউক্লিয় বলের তুলনায় মহাকর্ষ বল কত গুণ শক্তিশালী, বলবা 10⁻41। আর মহাকর্ষ বলের তুলনায় ও 10⁻41। ওকে, তো আশা রাখি এইটা নিয়ে তোমার এমসিকিউ আর ভুল হবে না। এবার আসো সবল নিউক্লিয় বলটা কি, দুর্বল নিউক্লিয় বল কি, এবার পরিচয়গুলো দেখি। তো প্রথমে এখানে সংজ্ঞা নিয়ে আসি। সংজ্ঞা এবার দেখেন সবল নিউক্লিয় বলটা কি আসলে। এটা নিউক্লিয় বল মানে বুঝতে পারতেছো নিউক্লিয়াসের ভিতরে ঘটবে, নিউক্লিয়াসের ভিতরে। তো তুমি এভাবে বলবা যে নিউক্লিয়াসের ভিতরে একটা চিন্তা করছো কিনা যে সর্বদা থাকে কে, প্রোটন আর নিউট্রন। তো প্রোটন তো বিকর্ষণ করার কথা, কইরা নিউক্লিয়াস থেকে বাইর হয়ে যাওয়ার কথা, সে তো বের হচ্ছে না, সে তো নিউক্লিয়াসের ভিতরেই আছে। তাহলে কে আটকে রাখলো? প্রোটন পজিটিভ আরেকটা প্রোটন পজিটিভ, তাহলে পজিটিভ বিকর্ষণ করার কথা না কুলম্ব সূত্র অনুযায়ী। বিকর্ষণ করতেছে কিন্তু তারপরে বের হচ্ছে না, তার মানে আমি কনফার্ম এখানে তড়িৎ বল চেষ্টা করতেছে বের করার জন্য। আর একটা বিশেষ বল আছে যে তাদেরকে আটকায় রাখছে, ধরে রাখছে। এই বিশেষ বলটাকে আমরা বলি সবল নিউক্লিয় বল, স্ট্রং ফোর্স। এই সবল নিউক্লিয় বল না থাকলে প্রোটন ধাক্কা দিয়ে নিউক্লিয়াস থেকে বাইরে হয়ে যেত। ওকে, তাহলে সংজ্ঞাটা কি হবে? নিউক্লিয়াসের অভ্যন্তরে যে মৌলিক বলটি প্রোটনকে অথবা প্রোটন নিউট্রনকে শক্তিশালী বন্ধনের মাধ্যমে আবদ্ধ করে রাখে তাকে আমরা বলি কি, সবল নিউক্লিয় বল। ওকে, ভিডিও পজ করে নোট করে নাও সংজ্ঞাটা। এখন দেখো তোমাকে আরেকটা এমসিকিউ দিবে, সবল নিউক্লিয় বল আধান নিরপেক্ষ। আমি একটু লিখে দিই, এই সবল নিউক্লিয় বল সুন্দর মতো রেড পেন দিয়ে লিখে দিতেছে। সবল নিউক্লিয় বল হচ্ছে আধান নিরপেক্ষ, আসবেই এটা আপনার কাছে, আধান নিরপেক্ষ। ওকে, কেন আধান নিরপেক্ষ বলছি? কারণ প্রোটনকে আকর্ষণ করতেছে, প্রোটন নিউট্রনকে আকর্ষণ করতেছে, নিউট্রন নিউট্রনকে আকর্ষণ করতেছে। তাহলে সবাইকে আকর্ষণ করে ধরে রাখবে। এটা চার্জের উপর ডিপেন্ডেবল না, কেউ কাউকে বিকর্ষণ করবে না, এই জন্য বলা হয় ও আধান নিরপেক্ষ। ঠিক আছে, আর মহাকর্ষ বল ও কিন্তু আধান নিরপেক্ষ, ও আধান নিরপেক্ষ। কেন? ও ভরের উপর ডিপেন্ডেবল, আধানের উপর নয়। তাহলে ও আধান নিরপেক্ষ। তাহলে এমসিকিউ আসতে পারে নিচের কোনটি আধান নিরপেক্ষ বল, দুইটার একটা পাইলে দাগাই দিবেন। ওকে, তারপর আপনাকে বলবে ওর রেঞ্জ কত। সবল নিউক্লিয় বলের রেঞ্জ মাথা রাখবা 10⁻15 মিটার, এটা মুখস্থ রাখতে হবে স্যার। এরপর কার্যকারিতা, কোথায় কাজ হয়? আমরা একটু আগে বলছি স্যার ও নিউক্লিয়াসের অভ্যন্তরে ক্রিয়াশীল, নিউক্লিয়াসের অভ্যন্তরে ক্রিয়াশীল থাকবে। ওকে, আর আপেক্ষিক সবলতাতে লিখে বলছি। এই ছিল তোমার সবল নিউক্লিয় বল। এরপর আসো দুর্বল নিউক্লিয় বল। তো ওর পরিচয়টা কি? দেখো দুর্বল নিউক্লিয় বল ব্যাপারটা হচ্ছে, আমরা কেমিস্ট্রিতে শিখছো কিনা, কেমিস্ট্রিতেও পাইছো, ফিজিক্সে তো আছেই, যে তেজস্ক্রিয়তা আলফা বিটা গামা অবশ্যই পাইছো লাস্টের দিকে। তো এই যে তেজস্ক্রিয়তা ঘটে, আলফা বিটা গামা যে নিঃসরণ হয়, কেন নিঃসরণ হয় নিউক্লিয়াস থেকে, কে করে? যে করে তার নামই স্যার দুর্বল নিউক্লিয় বল, ওই করে। ওকে, তাহলে ওর পরিচয়টা কি হবে? যে মৌলিক বল নিউক্লিয়াসের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টি করে তেজস্ক্রিয়তা ঘটায় বা নিউক্লিয়াসের কি বলে ক্ষয় ঘটায়, তাকে আমরা কি বলবো? দুর্বল নিউক্লিয় বল। ওকে, তো ভিডিও পজ করে নোট করে নিও। তাহলে ও নিউক্লিয়াসের সবগুলোকে আবদ্ধ করে রাখার চেষ্টা করে, আর ও অস্থিতিশীল করে ভেঙে বাইর করে দেওয়ার চেষ্টা করে। দুজনের কাজ দুই রকম। ওকে, গেল। এরপর আসো রেঞ্জ কত। ওর রেঞ্জ আসবে 10⁻16 মিটার, ওর থেকে একটু বেশি, সামান্য বেশি। ওর কাজ কোথায়? একই, নিউক্লিয়াসের অভ্যন্তরেই কাজ করবে, নিউক্লিয়াসের অভ্যন্তরে কাজ করবে। ওকে, আচ্ছা, এরপরে আসবে হচ্ছে তাড়িৎ চৌম্বক বল। তাড়িৎ চৌম্বক বল প্রথমে সংজ্ঞা, পরিচয় কি? দেখো তাড়িৎ চৌম্বক বল মানে বুঝতে পারতেছো, আমরা জানি দুইটা চার্জের মধ্যে প্লাস কিউ অথবা প্লাস কিউ মাইনাস কিউ যে আকর্ষণ বা বিকর্ষণ হবে তাকে আমরা বলি তড়িৎ বল। তাহলে দুইটা স্থির চার্জ যদি দাঁড়ায় থাকে, বসে থাকে,
তাহলে তাদের মধ্যে যেই বল ক্রিয়া করে তাকে বলে তাড়িৎ বল বা তড়িৎ বল বা বিদ্যুৎ বল, যেটাই বলো। কিন্তু তাদের মধ্যে একটা চার্জ যদি গতিশীল হয় তখন তাদের মধ্যে যে বল কাজ করে তাকে বলে আমরা তাড়িৎ চৌম্বক বল। এটা ইন্টারমিডিয়েটে বিস্তারিত পাবো। এটা কোনো চার্জ যখন গতিশীল হয় আশেপাশে ম্যাগনেটিক ফোর্স বা চৌম্বক ক্ষেত্র ক্রিয়েট হয়ে যায়, যার লব্ধি বলকে আমরা বলি লরেন্স ফোর্স। লরেন্স ফোর্স তার এই এসএসসি সেকশনে লাগবে না, জাস্ট সিম্পলি মাথায় রাখেন কোন একটা চার্জ বসে আছে তখন যে বল ক্রিয়া করবে তড়িৎ বল, যেটা আমরা স্থির তড়িতে শিখবো, কুলম্ব বল। আর তাদের মধ্যে যদি যে কোনো একটা চার্জ যদি গতিশীল থাকে তখন এই গতিশীল চার্জের উপর যে বল ক্রিয়া করে তাকেই বলে স্যার তাড়িৎ চৌম্বক বল। কেন? এখানে তড়িৎ বল আছে, আর যেহেতু গতিশীল সাথে সাথে চৌম্বক বলও ক্রিয়েট হয়ে যাবে, অটো ক্রিয়েট হবে। ক্লিয়ার? তা সংজ্ঞাটা সুন্দর মতো সাজানো, কোন একটা চার্জ বা আধান গতিশীল হলে তার উপর যে বল ক্রিয়া করে তাকে আমরা তাড়িৎ চৌম্বক বল বলে থাকি। ওকে, তো তার রেঞ্জ কত? তার রেঞ্জ স্যার অসীম, ইনফিনিটি পর্যন্ত এই বলটা ক্রিয়া করে, ইনফিনিটি। কোথায় ক্রিয়া করে? কার্যকারিতা কোথায়? এটা কার্যকারিতা হচ্ছে আমরা জানি অণু পরমাণুর মধ্যে, অণু বা পরমাণু গঠনে, পরমাণু গঠনে ব্যবহৃত হয়। কারণ আমরা জানি প্লাস প্লাসকে বিকর্ষণ করবে, প্লাস মাইনাসকে আকর্ষণ করবে। ওকে, খুবই ফান্ডামেন্টাল। এই হচ্ছে তোমার মোটামুটি মৌলিক বলের বিস্তারিত আলোচনা। আরেকটা জিনিস তোমার লেখা দিব যেটা এসএসসি তে কম আসে, ইন্টারমিডিয়েটে প্রচুর আসে, তারপর ওইটা লেখা নাও যাতে ইন্টারমিডিয়েটে ঝামেলা না হয়। আর এসএসসি তে যদি একটু কঠিন কোয়েশ্চেনও করে যাতে সলভ করতে পারে, তো সেটা কি ছোট্ট দুটো ইনফরমেশন। সেটা হচ্ছে এই যে আমরা মৌলিক বলগুলো যে লিখছি এদের মধ্যে একটা মৌলিক কণিকা, মৌলিক কণা, ফান্ডামেন্টাল পার্টিকেল আদান প্রদান হয়। তো ফান্ডামেন্টাল পার্টিকেল কি এটা জিজ্ঞাসা করো না, ভুলেও জিজ্ঞাসা করো না, এটা ইন্টারমিডিয়েট বিস্তারিত আলোচনা আছে সেকেন্ড পার্টের চ্যাপ্টার 11 একদম লাস্টের দিকে। কেন লাস্টে রাখছে? কারণ এই চ্যাপ্টার পড়তে গেলে, ফান্ডামেন্টাল পার্টিকেল পড়তে গেলে ফিজিক্সের সারাউন্ডিং নলেজ লাগবে, তোমার হিউজ নলেজ নিয়ে সব ফান্ডামেন্টাল পার্টিকেল তোমার পড়তে হবে, এই জন্য লাস্টে রেখে দিচ্ছে। ওকে, তো এটা ইন্টারমিডিয়েট লাস্টে, সো বুঝতে পারতেছো কত হাই পটেনশিয়াল একটা নলেজ। তো আপাতত মাথায় রাখবা। তো জাস্ট মাথায় রাখো কোন মৌলিক বলের জন্য কোন মৌলিক কণিকা আদান প্রদান হয়, এটা মুখস্থ রাখলেই মুখস্থ রাখতে পারলেই হলো। তো এটার জন্য আমি কোথায় লিখবো জায়গা খুঁজে পাচ্ছি না, তোমরা সুন্দর মতো একটা স্ক্রিনশট দিয়ে রেখে দাও আপাতত, এরপর আমি লিখে দিচ্ছি, একটা স্ক্রিনশট দিয়ে রেখে দাও। ওকে ওকে, এখন দেখো আমি এখানে লেখা দিতেছি, এখানে লেখা দিতেছি মহাকর্ষ বলের জন্য যে মৌলিক কণিকা আদান প্রদান হবে, মৌলিক কণিকা, মৌলিক কণিকার আদান প্রদান হবে সেটা হচ্ছে গ্র্যাভিটন কণা, গ্র্যাভিটন কণা আদান প্রদান হবে। ওকে, তো তাড়িৎ চুম্বক বলে আদান প্রদান যে হয় তাকে বলি আমরা ফোটন কণা। ফোটন নিয়ে ইন্টারমিডিয়েট মডার্ন ফিজিক্স বা আধুনিক পদার্থবিজ্ঞানে বিস্তারিত আলোচনা হবে। তো সবল নিউক্লিয় বলে আদান প্রদান হয় হচ্ছে ম্যাসন কণা, ম্যাসন কণা। ম্যাসনে আবার ক্লাসিফিকেশন আছে, পাই পজিটিভ, পাই নেগেটিভ, পাই নট, তিনটা ক্লাসিফিকেশন আসবে। তো যাই হোক, এইখানে আসবে তোমার বোসন কণা। এটা বিজ্ঞানী আমাদের সত্যেন্দ্রনাথ বসুর নাম অনুসারে এই কণার নাম দিয়েছে বোসন কণা। ওকে, তো তোমার এমসিকিউ আসবে কোন মৌলিক বলের জন্য কোন মৌলিক কণিকা আদান প্রদান হয়, দয়া করে চারটা নাম মুখস্থ রাখবে। এই হোয়াইট বোর্ডে যা লেখা আছে এইবারে কোন এমসিকিউ আপনার এসএসসি তো আসবে না, এইচএসসি তো আসবে না, সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে রেখে দেন, এখান থেকে যে কোয়েশ্চেন আসবে এটার ভিতরে আসবে ইনশাআল্লাহ। সুন্দর মতো এবার স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলা। ওকে ওকে, এরপর আসেন ঘর্ষণ বল কি। ঘর্ষণ বল নিয়ে আলোচনা হবে এখন। তো ঘর্ষণ বল তোমার বই লাস্টে আছে, বাট আমি প্রথমে নিয়ে আসবো। কেন? আমাদের নিউটন সেকেন্ড ল বলছে F = ma। তো এফ সম্পর্কে যদি আইডিয়া না থাকে তুমি ম্যাথমেটিক্স করবা কিভাবে? তো আগে ঘর্ষণ বলে আইডিয়া নি, তারপর F = ma যাব। ওকে, যেহেতু আমরা রিভিশন প্রোগ্রামে আছে টুকটাক তো নলেজ আছে আমাদের। তো দেখো ঘর্ষণ বল কাকে বলে, তুমি বলবা স্যার যেই বল গতির বিপরীতে কাজ করে তাকে ঘর্ষণ বল বলে। খুবই সিম্পল ডেফিনিশন, আমিও এগ্রি করলাম, ঠিক আছে, সংজ্ঞা ঠিক আছে। এখন আসো ঘর্ষণ বল কিভাবে কাজ করে, এইটা আমরা অনেকেই জানি না। তোমাকে আজ পর্যন্ত কোনো টিচার বলেও নাই হয়তো, দেখো তুমি নিজে অবাক হয়ে যাবা। ধরো না এম ভরের একটা বস্তু তুমি টান দিছো এদিকে, এফ বলে। ধরো না তুমি ধাক্কা দিছো এদিকে,
আর ও এদিকে যাওয়া শুরু করছে, তুমি বলবা স্যার আমরা তো ছোটবেলা থেকে শিখে আসছি ওর ঘর্ষণ বল তো বিপরীতে কাজ করবে, বিপরীতে কাজ করবে। বস্তু যেদিকে যায় তার উল্টা দিকে ঘর্ষণ বল কাজ করে। আমি বলবো ঠিক আছে, কিন্তু এখন বলবো না, ঘর্ষণ বল কখনো সিঙ্গেল ফোর্স না, ঘর্ষণ বল হচ্ছে ডুয়েল ফোর্স। কেন? এই যে একটা তলের উপর আরেকটা, দেখো ও যে এটার উপর দিয়ে যাচ্ছে, দুইটা তলের মধ্যে কিন্তু সংঘর্ষ হইতেছে, কি বলে ঘর্ষণ হইতেছে। তাহলে ঘর্ষণ বল কেন শুধুমাত্র উপরটার উপর হবে, নিচেরটার উপর কেন হবে না? অবশ্যই হয়, কিন্তু আমরা হিসাব করি না। ওকে, তো এই বেসিকটা মাথায় রাখবা। ঘর্ষণ বল সবসময় কাপল ফোর্স, ডুয়েল ফোর্স, পরস্পর অপোজিট দিকে কাজ করে। এই দেখো এই দুইটা বস্তুর তল হচ্ছে এটা, তাহলে এই বস্তুর উপর যদি এই দিকে বল ক্রিয়াশীল হয়, তার নিচের বস্তুর উপর অর্থাৎ মাটি যেটা থাকবে তার উপর তার উল্টো দিকে ঘর্ষণ বল ক্রিয়া করে। কিন্তু আমরা জানি মাটি তো স্থির, এই জন্য নিচের ঘর্ষণ বলটাকে আমরা স্কিপ করে ফেলি। কিন্তু এই বেসিকটা লাগবে, নাহলে তুমি ইন্টারমিডিয়েট অ্যাডভান্স কনসেপ্ট সলভ করতে পারবে না যদি এই বেসিক না থাকে। তুমি বলো স্যার কেন? এই দেখো একটু আইডিয়া দিই, ম্যাথ পরীক্ষা করবো না এসএসসি তে, জাস্ট একটু আইডিয়া দিই, দেখো কি সমস্যা হবে যদি এটা না জানো। দেখো ধরে নাও এটা M1, ধরে নাও এটা M2, এই তলা আছে এই তলা আছে। এখন তুমি এইদিকে মনে করো ধাক্কা দিলে বলে, এখন তুমি বলবা স্যার এই যে এখানকার ঘর্ষণ বল তাকে আটকাবে। আচ্ছা ভালো কথা, এই তলের তো ঘর্ষণ বল আছে, এই বস্তুর উপর তো এইদিকে একটা ঘর্ষণ বল কাজ করবে। কেন? আমি একটু আগে বলছি ঘর্ষণ বল কখনো সিঙ্গেল ফোর্স হয় না। তাহলে তুমি টান দিছো এইদিকে, এই তলের কারণে ঘর্ষণ বল এদিকে কাজ করছে, মাটির এদিকে এদিকে কাজ করছে, মাটিরটা আমরা কাজ করি নাই। আর এই তলের জন্য ঘর্ষণ বল এদিকে কাজ করছে, আর এই বস্তুর উপর তার অপোজিট দিয়ে কাজ করবে। ওকে, এই কনসেপ্টগুলো ইন্টারমিডিয়েট বিস্তারিত আসবে, যদি এসএসসি তে কনসেপ্ট না থাকে স্ট্রং, তাহলে ঝামেলা হবে। তো বেসিকটা মাথায় রাখবেন, ঘর্ষণ বল কখনো সিঙ্গেল ফোর্স না। তুমি একটা বস্তুকে ধাক্কা দিছো এদিকে, ওর বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করছে, তাহলে নিচের বস্তু যেটা থাকবে, মানে এই বস্তুর নিচে যে থাকবে তার ঘর্ষণ বল তাহলে তার উল্টো দিয়ে কাজ করবে। দেখো অরটাই দিকে অরটাই দিকে, এ দেখো এখানে ঘর্ষণ বল ওরটাই দিয়ে কাজ করছে আর ওরটা তাকে দিয়ে কাজ করছে। আবার এই তলের জন্য এদিকে কাজ করছে, কেন? বস্তু তো এদিকে যাবে, বস্তু তো এইদিকে যাচ্ছে এই ত্বরণে, তাহলে ও যখন এদিকে যাচ্ছে এই তলও চেষ্টা করবে তাকে এদিকে আটকানোর। কিন্তু এই তলের ঘর্ষণ বল যেহেতু ওর উপর এদিকে কাজ করছে, তাহলে এই তলের জন্য এইটার উপর ঘর্ষণ বল তার এটার অপোজিট দিয়ে কাজ করবে। এই যে তোমার বেসিক কনসেপ্ট। ওকে, ঠান্ডা মাথায় আবার ইমাজিন করো কি বলছি, ব্রেনে সেট হয়ে যাবে। জাস্ট দুইবার ইমাজিন করো, তৃতীয়বার মুখস্থ হয়ে গেছে আমি বললাম, জাস্ট মাথায় রাখো। তো এই ম্যাথ পরীক্ষা এসএসসি তে করবো না, জাস্ট আইডিয়া দিয়ে দিলাম ঘর্ষণ বল। এখন তুমি মুখস্থ রাখবা কাপল ফোর্স, কাপল ফোর্স, এটা তোমার এসএসসি কোনো টিচার তোমাকে বলবে না, তো আমি বলে দিলাম, এটা অন কাইন্ড অফ গিফট তোমাদের জন্য। দেখো এবার এখন এই ঘর্ষণ বলে ক্লাসিফিকেশনে যাব, তারপর ঘর্ষণ বলের ইকুয়েশনে আসবো, কিছু সংজ্ঞা একটু শিখে নিই। ঘর্ষণ বলে ক্লাসিফিকেশনে যদি যাইতে চাই, ঘর্ষণ বল 4 ভাগে ভাগ করছি আমরা। প্রথমে আসবে স্থিতি ঘর্ষণ বল, কিছু এমসিকিউ আসবে একটু নোট করে দিচ্ছি। তারপর আসবে গতীয় ঘর্ষণ বল, তারপর আসবে কি স্যার প্রবাহী ঘর্ষণ বল, তারপর আসবে হচ্ছে আপনার আবর্ত ঘর্ষণ বল, আবর্ত ঘর্ষণ বল। ওকে, তো সংখ্যাগুলো খুবই সিম্পল। দেখো ধরো না, আমি এভাবে চিন্তা করলাম, ধরো না একটা বস্তু স্থির আছে, স্থির অবস্থায় বস্তুর উপর যেই পরিমাণ বল কাজ করে তাকে বলে স্থিতি ঘর্ষণ বল। তুমি বলবো স্যার স্থির অবস্থায় কিভাবে কাজ করে? হ্যাঁ কাজ করে, দেখো একটু দেখো, যেহেতু এটা রিভিশন প্রোগ্রাম অত বড় করতে পারবো না, অল্প সময়ের ভিতর বুঝাই দিতেছে। এই দেখো মনে করো তুমি এটার আগে বল প্রয়োগ করছো 10 নিউটন, দেখলে এখনো বসে আছে। এই যে ধরে নাও, এই যে আমি এইভাবে বুঝাইতেছি, ধরে নাও এই যে ক্যালকুলেটর আমার উপর আছে, আমি কিন্তু বল প্রয়োগ করছি এদিকে, কিন্তু সে যাচ্ছে না। দেখো বল প্রয়োগ করছি, যাইতেছে না, তার মানে আমি কিন্তু এদিকে বল প্রয়োগ করছি, সে যাচ্ছে না। কেন যাচ্ছে না? আমি কনফার্ম, আমি যদি এদিকে 10 নিউটন দিয়ে থাকি তাহলে ঘর্ষণ বল উল্টো দিকে দিচ্ছে 10 নিউটন, কনফার্ম। এই জন্য ক্যালকুলেটর কোনো দিকে নড়তেছে না, বস্তু কোনো দিকে নড়তেছে না, তাহলে ওর মান এক অপরকে কি করে দিবে? নিষ্ক্রিয়। এই পাশে 10 এই পাশে 10, ও তো বসেই থাকবে। ওকে, যদি এটাও না জানো নিট ফোর্স কিভাবে বের করে, আমি আসতে একটু ধৈর্য ধারণ করে দেখতে থাকো। তো মাথায় কি থাকবে যে স্থিতি ঘর্ষণ কাকে বলে? তাহলে কোনো বস্তু স্থির অবস্থায় যে ঘর্ষণ বল কাজ করে তাকে স্থিতি ঘর্ষণ বলে, তাহলে স্থির অবস্থায় ঘর্ষণ বল কাজ করে। ওকে, তারপর গতি ঘর্ষণ কি? গতিশীল অবস্থায় কোনো বস্তু যখন চলা শুরু করে, এই গতিশীল অবস্থায় যে ঘর্ষণ বল কাজ করে তাকে গতীয় ঘর্ষণ বল বলে। ওকে, প্রবাহী ঘর্ষণ বল কি? প্রবাহী পদার্থ দুই ধরনের,
আচ্ছা, প্রবাহী পদার্থ এভাবে বলতে পারি, প্রবাহী পদার্থ মানে যে সকল পদার্থ প্রবাহ হইতে পারে, ফ্লো হইতে পারে। তো কারা ফ্লো হয়? হয় তরল আর নাহলে গ্যাস। কঠিন তরল ফ্লো হইতে পারে না। তাহলে মাথায় রাখবা প্রবাহী পদার্থ মানে তরল অথবা গ্যাস। তাহলে মাথায় রাখবা যদি কোনো বস্তু তরল বা গ্যাসের মধ্যে দিয়ে পড়তে থাকে তখন তার গতির বিপরীতে যে ঘর্ষণ বল কাজ করে তাকে আমরা বলি প্রবাহী ঘর্ষণ বল, যাকে আমরা বলে থাকি প্লবতা অথবা সান্দ্র বল। সান্দ্র বল ইন্টারমিডিয়েটে পাবো। ওকে, মাথা রেখে সংখ্যাগুলো কিন্তু নোট করে নিন। আবর্ত ঘর্ষণ বল কি? গাড়ির চাকা যখন ঘুরে দেখেন এই ছোট্ট অংশ মাটির সাথে কানেক্টেড, এই ছোট্ট অংশের জন্য যে ঘর্ষণ বল কাজ করে তাকে আবর্ত ঘর্ষণ বল বলে। তার মানে কোনো ঘূর্ণায়মান বস্তুর ঘর্ষণ বল অথবা কোনো বস্তু ঘুরলে তখন তার গতির বিরুদ্ধে যে ঘর্ষণ বল কাজ করে তাকে গতীয় ঘর্ষণ বল বলে। ওকে, চারটা সংজ্ঞা আপনি শিখে দিলাম, তবে একটু মাথায় রাখেন ইন্টারমিডিয়েট বিস্তারিত আসবে ঘর্ষণ বল নিয়ে, বিশাল লেকচার আসবে, বিশাল। এখানে গ্রাফ আসবে, গ্রাফ আরো বড় লেকচার আসবে। ওকে, সীমান্তিক ঘর্ষণ বল আসবে, অনেক কিছু আসবে। 9, 10 এর চেয়ে বেশি লাগবে না রিভিশন প্রোগ্রামে, একাডেমিক প্রোগ্রাম হলে একটু বড় করতাম। যাই হোক, এখন দেখো এখান থেকে একটা ছোট্ট এমসিকিউ দিই, কোনো ব্যাখ্যা ছাড়াই, ব্যাখ্যা দিতে পারবো না, অনেক বড় হবে লেকচার। সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বল এফএস, গতীয় ঘর্ষণ বল কে, প্রবাহীকে প্রকাশ করে কি প্রবাহী ফ্লুইড এফ, আবর্ত রোলিং এই জন্য আর, কাইনেটিক ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশন। ওকে, তো এমসিকিউ আসবে স্ট্যাটিক ফ্রিকশনটা বড়, কাইনেটিক ফ্রিকশনটা কম। এখন তুমি বলবা কেন কম, একটু নোট করে রাখো, এইচএসসি তে ব্যাখ্যা দেওয়া হবে, এসএসসি তে দিব না, একটু অনেক বড় ব্যাখ্যা। জাস্ট এমসিকিউ মাথায় রাখো, এনে গ্রাফটাও তোমার এসএসসি তে লাগবে না, জাস্ট এমসিকিউটা এনাফ তোমার জন্য। তো এই হচ্ছে তোমার ঘর্ষণ বলে বেসিক আইডিয়া। এখন আসো ঘর্ষণ বলের সমীকরণ দিবে কিভাবে, ভালো মতো খেয়াল করো। 3টা টাইপে তোমার ঘর্ষণ বল দিবে, এর বাইরে কোনো ঘর্ষণ বল দেওয়ার প্রসেস নাই। এক, এফ ইকুয়ালস টু বলে দিবে সাপোজ 10 নিউটন, তোমাকে সরাসরি বলে দিবে ঘর্ষণ বল 10 নিউটন, তো 10 নিউটন বসাবো, সমস্যা কি। 2, তোমাকে বলে দিবে ঘর্ষণ বল ইকুয়ালস টু ছোট হাতের এফ 10 নিউটন পার কেজি। এটা দ্বারা বুঝতেছো কি প্রত্যেক কেজির জন্য কত নিউটন ইউজ করতে বলছে, 10 নিউটন। ধরে নাও তোমার এখানে আছে এখন 20 কেজি, 20 কেজি। এখন তোমাকে বলছে 1 কেজির জন্য 10 নিউটন ইউজ করতে, তাহলে 20 কেজির জন্য কত আসবে, 200 নিউটন। বাস এখানে 200 নিউটন বসে ম্যাথ করব। ওকে, দুইটা প্রসেস শিখে ফেললাম। 3 নম্বরটা হলো সবচেয়ে কঠিন, এসএসসি তে যদি কঠিন করে এটাই আসবে। সেটা কি, ঘর্ষণ বল এফ সমান সমান তোমাকে বলে মিউ ইন্টু আর। তো মিউটাকে আমরা কি বলে থাকি, ঘর্ষণ গুণাঙ্ক। ওকে, তো মোটামুটি পড়ে আসছি। তো এই মিউ নিয়ে বিস্তারিত লেকচার দিলাম না, জাস্ট মাথায় রাখো এটা ঘর্ষণ গুণাঙ্ক, এটা একটা কনস্ট্যান্ট যার মান সাধারণত হয় 0 থেকে বড়, 1 থেকে ছোট, এর বেশি হবে না। ওকে, তো এইগুলো ছোট ছোট ইনফরমেশন নোট করে নাও। এরপরে দেখো এই আর এর পরিচয়টা কি, যেটা তোমাদের বইতে ভুল লেখছে, বইতে লেখা রাখছে মিউ ডাব্লিউ, মিউ ডাব্লিউ লেখো না, সবসময় লিখবা মিউ আর। আরটা কি পরিচয় দিচ্ছি, লেখো অবিলম্বিক প্রতিক্রিয়া, অবিলম্বিক প্রতিক্রিয়া। তো দেখো ব্যাপারটা কি, এই বস্তুর ভর আমি ধরে নিলাম এম, তা দেখো তোর ওজন মাটির উপর, তার ওজন কাজ করবে ক্রিয়া, তাহলে বস্তু মাটির উপর দিছে ক্রিয়া, কত ক্রিয়া, এমজি ক্রিয়া, এমজি পরিমাণ ক্রিয়া করছে, মাটি তারে কি দিবে, প্রতিক্রিয়া। এই যে মাটি তারে কি দিছে, প্রতিক্রিয়া দিছে। আর এই মাটির প্রতিক্রিয়াকে বলতেছি আর, তার মানে আর হচ্ছে প্রতিক্রিয়া বল। অবিলম্বিক কেন বলছে, এটা সবসময় লম্বা বরাবর কাজ করে, তেজটা কাজ করবে না, অলওয়েজ লম্বা বরাবর। ঠিক আছে, এখন দেখো মনে করো আমি এই মাটির উপর একটা ক্যালকুলেটর বা ডাস্টার ফেলে রেখে দিচ্ছি, ডাস্টার কি মাটি ভেদ করে নিচেও যাচ্ছে না, ডাস্টার উপরেও যাচ্ছে না, তাহলে আমি কি বুঝলাম, উপরের বল আর নিচের বল সমান, কেন, সাম্যাবস্থায় আছে, সাম্য বল। তাহলে শর্ত মতে কি বলবো, শর্ত মতে বলবো এই চিত্র অনুসারে উপরের সব বল নিচের সব বল সমান, কেন সমান, ও সাম্যাবস্থায় বসে আছে, তাই সে উপরেও যাচ্ছে না নিচেও যাচ্ছে না, এবং এই পাশের বল এই পাশের বলও সমান, সেই তাই সে কোনো দিকে যাচ্ছে না। ওকে, তাহলে আর এর মান কিন্তু ভ্যারি করতেছে। যদি এই চিত্র হয়, এই চিত্র হয়, তাহলে ঘর্ষণ বলের মান দেখো এই চিত্র অনুসারে কি আসবে, একটু দেখো সিচুয়েশন বুঝে নাও। তাহলে এখানে আসলো এমজি, উপরে আসলো আর। এখন যদি বলে এই তলের ঘর্ষণ গুণাঙ্ক মিউ, তাহলে বলো তো এখানে যে ঘর্ষণ বলটা আসবে, ঘর্ষণ বলের ইকুয়েশন কি আসবে স্যার, এফ সমান সমান মিউ ইন্টু আর।
আর এর পরিবর্তে কত পাইছেন mg। কেন? আপনি জানেন এই উপরের বল আর নিচের বল সমান। ওকে, এখন দেখেন আরেকটা সিচুয়েশন দেখেন, যদি ঝামেলা হয়, ঘর্ষণ গুণাঙ্ক দিল মিউ, কিন্তু আপনাকে বলে দিছে এখানে mg নিচের দিকে কাজ করতেছে, আর আপনাকে বলে দিল এই দিকে একটা বল কাজ করতেছে, ধরে নেন এফ কাজ করতেছে। কিভাবে কাজ করতেছে? ধরে নেন এই যে এইভাবে একটা ডাস্টার ক্যালকুলেটর রাখলো, ক্যালকুলেটর mg তো কাজ করতেছে, প্লাস আপনি এই বরাবর একটা ফোর্স দিলেন। ওকে, এই হচ্ছে ঘটনা। তো এই বরাবর যদি ফোর্স দেই কি লাভ হইলো? দেখেন ঘর্ষণ বল চেঞ্জ হয়ে গেছে। কিভাবে চেঞ্জ হয়েছে দেখেন, এই দেখেন বস্তুর ওজন কোন দিকে কাজ করতেছিল? নিচে, প্লাস আপনি আরেকটা ফোর্স দিচ্ছেন, সেটা কত? এফ। তাহলে এফ ও নিচের দিকে কাজ করতেছে, তাহলে দুইটা বল এখন নিচে কাজ করতেছে। এখন মাটির উপর ক্রিয়া কত? এফ আর এমজি দুইজন করতেছে, তাহলে প্রতিক্রিয়া কোন দিকে আসবে? উপরের দিকে আসবে। এখন দেখেন একটু আগে যখন আমি ক্যালকুলেটরকে এইদিকে আমি চাপ দিলাম, সে কিন্তু নিচে যায় নাই, প্লাস উপরেও যায় নাই। তাহলে আমি বুঝে ফেললাম উপরের সব বল নিচের সব বল সমান ছিল, তাই সে বসে আছে। দেখো তোমার সামনেই করা, তাই নিচের সব বল উপরের সব বল কি হবে? পরস্পর সমান হবে। তাহলে বুঝে ফেললাম, আচ্ছা উপরের সব বল নিচের সব বল সমান, তাহলে উপরে বল আছে আর নিচে যা আছে সবগুলো যোগ করে দাও, এফ প্লাস mg। তাহলে এখন যদি বলে এইটা বলো তো এটা ঘর্ষণ বল কত, তুমি বলবা স্যার ঘর্ষণ বলের সূত্র তো আমরা জানি স্যার, এফ ইকুয়ালস টু মিউ ইনটু আর, জাস্ট আমার মিউ দিলেই হলো। আর এর মান কত পাইছো স্যার? আর এর মান পাইলা আর তো এফ প্লাস mg, বসায় দিছি, অঙ্ক শেষ। তা দেখো তো ঘর্ষণ বল এখান থেকে এখানে, এখানে ছিল কম এখানে বেশি, তাহলে এই দেখো এই ফোর্স তোমার ঘর্ষণ বল বাড়ায় দিছে। তাই আমি তোমাকে বলবো তুমি কখনো এফ ইকুয়ালস টু মিউ ইন্টু ডাব্লিউ এইভাবে মুখস্থ রাখো না, কারণ ডাব্লিউ সবসময় বসানো যাবে না, এটা পুরাটাই একটা সিম্পল কনসেপ্টের জন্য ঠিক আছে, এই যে এটার জন্য ঠিক আছে। ওকে, এখন থেকে এফ ইকুয়ালস টু মিউ ডাব্লিউ কখনো বলবো না, আমরা বলবো এফ ইকুয়ালস টু মিউ ইন্টু আর, কারণ এক একটা ক্ষেত্রে আর এক এক রকম হবে। ইন্টারমিডিয়েট নিয়ে খুব বিস্তারিত আলোচনা আসবে, এসএসসি তে স্যার এর চেয়ে বেশি লাগবে না। ওকে, তারপরও আমি বলে রাখি যারা এই এসএসসি 25 ছাড়া অন্য কেউ দেখবেন ভিডিওটা, আমার একাডেমিক সেকশনে এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে। এটা জাস্ট ফাইনাল রিভিশন প্রোগ্রাম, তাই বোর্ডে যা লাগবে সকল বোর্ডের কথা চিন্তা করে যতটুকু না দিলেই নয় সে ততটুকুই দিলাম। ওকে, সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ঘর্ষণ বল নিয়ে আশা রাখি তোমাদের আর প্রবলেম হবে না। ওকে, তো আশা রাখি স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলছেন। এবার আসেন ঘর্ষণ বল নিয়ে কিভাবে ঘর্ষণ বল বাড়ানো যায়, কিভাবে কমানো যায়, এই কনসেপ্টগুলো একটু দেখবো। একটু দেখো, এখান থেকে তোমাদের স্ক্রিনশট দিয়ে আমি স্লাইডটা নোট করে ফেলছি, তোমাদের বইতেই আছে। দেখো এখানে প্রচুর গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন তোমাকে দিছে, যেটা সরি এটা ঘোলা হলো কেন। ওকে, তো যেটা আমরা সকলেই একটু অবহেলা করি, তো অবহেলা করা যাবে না। খেয়াল করুন এখানে এমন কিছু ইনফরমেশন আছে যেটা আমরা অবহেলা করে ফালাই দিই, অথচ এটা প্রচন্ড পাওয়ারফুল একটা ইনফরমেশন যেটা আমরা স্কিপ করি। দেখো কোথায় আছে, ঘর্ষণ বল মাঝে মাঝে বাড়ানো লাগে মাঝে মাঝে কমানো লাগে। কেন? দেখো ধরে নাও কেউ একজন পাহাড় বেয়ে উপরে উঠবে, দেখো যারা মাউন্টেন ক্লাইম্ব করে আর কি, পাহাড়ে উঠে, তারা কিন্তু হাতে দেখবে যে অনেক কিছু মেডিসিন ইউজ করে, কেন? হাত যাতে পিছলে না পড়ে। তারপর জিমে যখন যায় অনেক পাওয়ারফুল মানে অনেক বড় মানে 100 কেজি 150 কেজি যারা ইয়েগুলো উঠায়, ওয়েট গুলো উঠায়, দেখবো উঠানোর আগে হাতে কিন্তু একটু আটা বা একটু মেডিসিন ইউজ করে যাতে পিছলে না যায়। সিমিলারলি দেখবা ওই মাছ কাটার সময় আমরা দেখতাম ওই যে কই মাছ লাফালাফি করে, এই মাছ কাটার সময় দেখবা হাতে একটু ছাই লাগায় না, কেন? ঘর্ষণ বল বাড়ায় যাতে মাছ ছুটে না যায়। ওকে, তা দেখো ঘর্ষণ বল কিন্তু বাড়ানো লাগে। রাস্তা যখন পিচ ঢালাই দেওয়া হয় তখন কেন আমরা টাইলস দিই না? টাইলস দিলে ব্রেক করবা কিভাবে? এই জন্য পিচ দেওয়া হয় খাঁচ কাটা যাতে ঘর্ষণ বল বেশি কাজ করে, গাড়ি তাড়াতাড়ি থামে। তাহলে ঘর্ষণ বল বাড়ানো লাগে। আবার দেখো কমানো লাগে, যেমন আমি যদি বলি একটা বড় ফ্রিজকে তুমি ধাক্কা দাও তো, একটা আলমারি ধাক্কা দাও তো, পারবা না। এই জন্য ফ্রিজের নিচে ছোট্ট চাকা লাগায় দেয়, ঘর্ষণ বল কমে গেল, বাস সহজে ঠেলে নিলা। তাহলে কমাই তাহলে ছোট চাকা ইউজ করো, আবার তো ঘর্ষণের মান কম। তারপর বলবো এটা পিচ্ছিল করে দাও, বাস কমে গেল। অনেকভাবে কিন্তু আমরা কমাইতে পারি। ওকে, তো দেখো এবার তো কিভাবে কমানো যায়, তোমার বইতে যা বলছে আমি একটু র্যাপিডলি করতেছি। যে পৃষ্ঠটি ঘর্ষণ হয় সেই পৃষ্ঠ যত সম্ভব মসৃণ করা, আমি একটু আগে বলছি যে যত বেশি মসৃণ করবা তত বেশি ঘর্ষণ কমে যাবে।
তো মসৃণ করার জন্য টাইলস ইউজ করতে পারো, লুব্রিকেন্ট ইউজ করতে পারো, তেলা জিনিস ইউজ করতে পারো। এখানে এই কথা বলছে তেল, মোবিল, গ্রিস জাতীয় পদার্থ ইউজ করলে, লুব্রিকেন্ট ইউজ করলে ঘর্ষণ বল সাধারণত কমে যায়। চাকা ব্যবহার করে, এই দিকটাকে বললাম আবর্ত ঘর্ষণ বল। তুমি ফ্রিজকে ধাক্কা দিতে পারবে না, কিন্তু ছোট্ট ছোট 4টা চাকা তুমি অ্যাড করে দাও, সহজে তুমি একাই ধাক্কা দিয়ে নিয়ে যেতে পারবা। তাহলে আবর্ত ঘর্ষণ বলের মান কমে যায়। কেন কমে যায় এই ব্যাখ্যাটা আমি তোমার দিচ্ছি, যেটা তুমি হয়তো চিন্তাও নাও করতে পারো। দেখো এটা ধরে নাও ফ্রিজ, এখন বলছি ধাক্কা দাও, দেখছো ফ্রিজের এই সমস্ত অংশ কিন্তু তলের সাথে কানেক্টেড, যেহেতু এরিয়াটা বেশি ঘর্ষণ বলটা বেশি। কিন্তু যখন এই ফ্রিজের নিচে আমি ছোট্ট 4টা চাকা অ্যাড করে দিব, যে মাত্র চাকা অ্যাড করছি, হ্যাঁ এই পার্টটা জুম করো, জুম করলাম, দেখো ব্যাপারটা এরকম হবে। এই চাকাটা দেখো কানেক্টেড, মাত্র কতটুকু অংশ কানেক্টেড, চাকার এই যে এতটুকু অংশ মাত্র কানেক্টেড। তো যেহেতু এরিয়াটা কম, ঘর্ষণ বল তো কমে গেছে, এই জন্য চাকা অ্যাড করলে ঘর্ষণ বল কমে যায়, আবর্ত ঘর্ষণ বল। ওকে, এরপরে আসো, গাড়ি, বিমান, দ্রুতগামী যানবাহন ডিজাইন এমন করা যেন বাতাসে ঘর্ষণ তৈরি না করে, স্ট্রিমলাইন করে। আচ্ছা, এখানে বলছে যে আমাদের যে গাড়ি বা আমাদের যে বিমান অথবা আমাদের যে টপ স্পিড যে মোটর সাইকেল গুলো আছে 1000 সিসি, 1000 সিসি, এমন ভাবে অ্যারোডাইনামিক করে যাতে বাতাস এসে ঘর্ষণ বল কমায়। কারণ বাতাস এসে যদি জোরে ধাক্কা দেয়, ঘর্ষণ বল বেড়ে গেলে গাড়ির গতি কমে যাবে, টপ স্পিডটা কমে যাবে। ওকে, এই কথাটাই বলছে। এটা খুব গুরুত্বপূর্ণ না? যে দুটি পৃষ্ঠদেশে ঘর্ষণ হয় তার যদি খুব অল্প জায়গায় এক অন্যকে স্পর্শ করে তাহলে ঘর্ষণ বল কমানো যায়। এই যে মাত্র যেটা বললাম, যে দুইটার মধ্যে ঘর্ষণ বল হবে, যদি তার স্পর্শ তল বাড়াও ঘর্ষণ বল বেড়ে যাবে, স্পর্শ তল কমালে ঘর্ষণ বল কমে যাবে। এই কথাটাই বলছে। আমরা দেখছি ঘর্ষণ জনিত দুইটা পৃষ্ঠের বল প্রয়োগ করা হলে ঘর্ষণ বল বেড়ে যায়, কাজে লম্ব হবে। এই যে এইটা খুঁজতেছিলাম, যেটা আমরা অবহেলা করে ফেলাই দিই। দেখো লম্ব ভাবে আরোপিত বল কমানো হলে ঘর্ষণ বল কমে যায়, আমরা কেউ গুরুত্ব দিই না, অথচ কত পাওয়ারফুল একটা লাইন বলছে। দেখো তোমাকে বলছে এই যে একটু আগে যেটা দেখছি, মনে করো এমজি, উপরে হলো আর, এটার ঘর্ষণ গুণাঙ্ক মিউ, তাহলে তুমি বলবা স্যার এই তলের জন্য ঘর্ষণ বল হবে স্যার এফ সমান সমান মিউ ইন্টু আর, আর মানে স্যার এমজি। ভালো কথা। তারপর দেখো তো, আমি দেখছিলাম যে এই বলের এখানে ধরো না এখন উপরের দিকে কেউ একজন ধাক্কা দিছে, এফ কেউ একজন, ধরো না তুমি রশি নিয়ে হোক যেমন ধাক্কা দিছো, বস্তুর ওজন কোন দিকে? নিচে। আমরা তো জানি আর সব সময় কোন দিকে? উপরে। কেন? এই যে মাটির উপর ক্রিয়া, মাটি দিবে প্রতিক্রিয়া। এখন ঘর্ষণ গুণাঙ্ক মিউ, ঘর্ষণ বল এইদিকে। এখন ঘর্ষণ বল কত? এফ সমান সমান মিউ ইন্টু আর। ওকে, এবার একটু খেয়াল করো। এখন ধরে নাও একটা ব্লক এখানে আছে, এই যে একটা ব্লক এখানে আছে, এখন তুমি ছোট্ট একটা ফোর্স তার উপরের দিকে করলা, তারপরে দেখছো সে উপরে আসে নাই। যেহেতু আসে নাই, তাহলে উপরে সব বল নিচের সব বল কি সমান, যদি না আসে। ওকে, তাহলে বুঝে ফেললাম উপরের সব বল নিচের সব বল সমান। তাহলে উপরের বল সব যোগ করে দাও, নিচের বল এম জি সমান। তাহলে তাকে দেখো তো আর ইকুয়াল টু কি আসলো? এম জি মাইনাস এফ। এই আর এর মানটা বসায় দাও তো এখানে, এম জি মাইনাস এফ। দেখো তো আগে যে ঘর্ষণ বল ছিল সেটা ছিল মিউ এম জি, এখন যেটা হয়েছে দেখো মিউ এম জি মাইনাস এফ। ওকে, দেখো এই যে গুণ করে দাও, মিউ এম জি মাইনাস মিউ এফ। তাকে দেখো আগে যে ঘর্ষণ বল ছিল তার থেকে এখন এই মানটা কমে গেছে। তাহলে দেখো লম্ব ভাবে বল যদি নিচে দাও ঘর্ষণ বল বেড়ে যায়, লম্ব বল যদি উপরে দাও ঘর্ষণ বল কমে যায়। এই লাইনটাই তোমারে বলছে। তার মানে দেখো এফ ইকুয়ালস টু যে মিউ আর, এটা তোমার আইডিয়া দিয়ে দিছে, যদিও তুমি এটা অবহেলা চলে স্কিপ করে যাও, এই কাজটা করা যাবে না। ওকে, তো সুন্দর মতো স্ক্রিনশটে নোট করে নিতে পারো। ওকে, এরপর আসো, এবার ঘর্ষণ বল বাড়াইতে হবে। কিভাবে বাড়াবো? দেখো আমরা জানি যে দুটো তলে ঘর্ষণ হচ্ছে তাকে অমসৃণ করো, ওই যে খসখস করো, অমসৃণ করো, খাঁচকাটা করো, ঘর্ষণ বল বেড়ে যাবে। যে দুটো তলে ঘর্ষণ হয় সেগুলো আরো জোরে চেপে ধরো। এই দেখো আরেকটা সুন্দর লাইন বলছে, আরো জোরে চেপে ধরো। এই যে এখন দেখো যে ব্লকটা ছিল, ধরো না এই ব্লকটার কথা আলোচনা করতেছি, ওর ওজন কোন দিকে? নিচে, তুমি ফোর্স দিছো নিচের দিকে, আর কোন দিকে? উপরে। তাহলে আমরা জানি ঘর্ষণ বল কিন্তু এখানে বেড়ে গেল। কেন? এফ সমান সমান মিউ ইন্টু আর। আর মানে কি? উপরে সব বল নিচের সব বল কি হবে স্যার? সমান, এফ প্লাস এম জি। একটু তাকায় দেখেন না ঘর্ষণ বল বাড়ছে না কমছে স্যার? আগে ছিল মিউ এম জি, দেখো আগে ছিল শুধু মিউ এম জি, এখন হয়ে গেছে মিউ এম জি প্লাস এফ। তার নিচে ফোর্স করলে বেড়ে যায়, এই জন্য বলছে জোরে চাপ দাও। এই যে জোরে যা আছে তার উপর দিকে চাপ দাও, চাপ দিলে ঘর্ষণ বল বেড়ে যাবে। তাহলে আমাকে আসলে এই ঘটনা ইন্ডিকেট করতেছে।
ওকে, তো সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে নিও, খুব গুরুত্বপূর্ণ লাইন এগুলো। ঘর্ষণরত তল দুটোর মাঝে গতিকে থামিয়ে স্থির করে ফেলা, কারণ স্থিতি ঘর্ষণ বল গতি ঘর্ষণ থেকে বেশি। এই দেখো আরেকটা চমৎকার লাইন, ভালোই তো ইনফরমেশন দিয়েছে তোমার বইতে। কে বলছে তোমার বই এসএসসি বইটা? তো ইন্টারমিডিয়েট কনসেপ্ট দিয়ে দিয়েছে তোমার। তো এখানে বলছে কি দেখো, এখানে বলছে স্থিতি ঘর্ষণ বল থেকে, এই যে স্থির ঘর্ষণ গতি ঘর্ষণ থেকে বেশি। আমি একটু আগে বলছিলাম স্থিতি ঘর্ষণ বল গতি ঘর্ষণ থেকে বেশি। ওকে, দেখো এই লাইনটা তোমার বইতে আছে। আমি একটা জাস্ট উদাহরণ দেব। এজ এ মুসলিম যেহেতু আমরা, আমাদের কোরআনে বলছে আকিমুস সালাত, নামাজ আদায় করো। কিভাবে পড়বো এটা কোরআনে বলে নাই। কে বলছে? আল্লাহ রাসূল বা আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের সাহায্যে আমাদেরকে শিক্ষাটা দিচ্ছে। এখন কোশ্চেন হতে পারে, স্যার কেন বললো না? কোরআনে বললেই তো হয়ে যেত। শোনো, কোরআনে কিন্তু খুবই লিমিটেড ওয়ার্ড ইউজ করছে, একটা ওয়ার্ডও অপচয় করে নাই। কারণ কোরআনে যদি এত বিস্তারিত বলতো, কোরআনটা হয়ে যেত এত বড়, যেটা তুমি দেখে ভয় পেয়ে যেতা, তুমি আর ক্যারি করতে না। ওকে, তো এই ওয়ার্ডটা বলার কারণটা কি দেখো, জাস্ট ইমেজিন, কম্পেয়ার। আবার ধর্মীয় উদ্দেশ্যে আবার এটা মিলিয়ে ফেলো না। এখানে জাস্ট বলছে স্থিতি ঘর্ষণ বলের মান বেশি গতি ঘর্ষণ থেকে, জাস্ট বলছে। তুমি কি এটা পড়ে রেখে দিবা? কোরআনে বলছে আকিমুস সালাত, নামাজ আদায় করো, তুমি এটা পড়ে ছেড়ে দিবা? তুমি চিন্তা করবে না নামাজ কিভাবে আদায় করতে হয়, না রুকু করতে হয় কিভাবে, সিজদা করতে হয় কিভাবে, জানতে হবে না? তো টিচারের কাজই তো এটা। ও বলে দিছে এটা এটা থেকে বড়, এখন আমাদের কাজ কি? ব্যাখ্যা দাও কেন বড়। এই আমরা এখন এক্সপ্লেইন করব তোমাদের কাছে, যেটা আমাদের অধিকাংশ টিচাররা ভুল করে, কোন রকম পড়ায় বের হয়ে যায়। ওকে, তো এখানে আর ব্যাখ্যাটা করলাম না, যেহেতু রিভিশন প্রোগ্রাম, কাইন্ডলি একটু সেক্টিভাইজ করবেন। এটা অনেক বড় ব্যাখ্যা, গ্রাফ টাফ দিয়ে ব্যাখ্যা করতে হবে। ইন্টারমিডিয়েট আসবে, টেনশন নিয়েন না, অথবা আমার এসএসসি যে একাডেমিক ব্যাচ সেখানে তোমার এগুলো পড়ানো হবে। ওকে, যাক একটা আইডিয়া দিলাম যে বইতে যা থাকবে শুধু এটার উপর ডিপেন্ডেবল হন না, আরো অ্যাডভান্স কিছু শিখতে হবে। এরপরে আসো, তোমাকে বলছে কি ঘর্ষণরত তলের মাঝে খাঁজ কাটা একই জিনিস, জোরে আঁকড়ে ধরো, চাপ দাও, একই কথা বারবার। বাতাস বা তরলে ঘনত্ব বাড়ানো, দেখো এখানে সুন্দর একটা ইনফরমেশন দিচ্ছে, বাতাস বা তরলে ঘনত্ব বাড়ানো। আমরা জানি কোন একটা প্রবাহী পদার্থের ভিতর দিয়ে যদি যায়, আর্কিমিডিস কি বলছে, কোন বস্তু ওজন হারায় কেন? উপরে একটা কাজ করে কি? প্লবতা। কি কাজ করে? প্লবতা কাজ করে। তাহলে প্লবতা এক প্রকার ঘর্ষণ বল, যেটা হচ্ছে ভি রো জি। তাকায় দেখো, এই দেখো এখানে ঘনত্ব আছে। বস্তু যদি পানির মধ্যে দিয়ে যায়, পানির ঘনত্ব। বস্তু যদি বায়ুর মধ্যে দিয়ে যায়, বায়ুর ঘনত্ব। এখন যদি তুমি এই বায়ুর ঘনত্ব, যে বাতাস বা তরলে ঘনত্ব বাড়াও, তাহলে বায়ন ফোর্স, প্লবতা বেড়ে যাবে। তো কি হবে দেখো তো, ধরানো একটা বস্তু নিচে পড়তেছে, এখন প্লবতা কাজ করতেছে উপরে, প্লবতা। এখন চিন্তা করো তো, উপরের মান যত বেশি হবে, এইটাই তো আমার ঘর্ষণ বল হিসেবে কাজ করতেছে, তাই না? তাহলে ঘর্ষণ বল যদি বাড়াতে চাও, বলছে বাতাস বা তরলে ঘনত্ব বাড়াও। খুব গুরুত্বপূর্ণ লাইন, এগুলো অবহেলা করো না। বাতাস বা তরলে ঘর্ষণ জনিত পৃষ্ঠদেশ বাড়িয়ে দেওয়া। দেখো কত চমৎকার চমৎকার লাইন বলছে তোমার বইটা। বলছে কি দেখো, যে বস্তু নিচে পড়বে, দেখো যে বস্তু নিচে পড়ছে, ধরো এই বস্তু নিচে পড়তেছে, এই বস্তু নিচে পড়তেছে, দুইটার সারফেস তো একটা, এইটার সারফেসটা বেশি, মানে এটা বড় গোলক, তাহলে এটার আশেপাশে বায়ুর পরিমাণও কি বেশি হবে না? তাহলে যত বায়ুর পরিমাণ বেশি, তার ধাক্কাটাও কি হবে? তত বেশি হবে। আর এটার বায়ুর পরিমাণ কম, এটার ধাক্কাটাও কি হবে? কম। ওকে, তাহলে যে পড়বে তার আকার যত বড় হবে, সে বায়ুর সাথে তত বেশি কানেক্টেড থাকতে পারবে, তত বেশি ঘর্ষণ বল উপরে কাজ করবে, এটাই বলছে। ওকে, আচ্ছা এরপর বলছে চাকা বা বল বিয়ারিং সরিয়ে দেওয়া। আচ্ছা, বল বিয়ারিং এর একটা এক্সাম্পল প্রথমেই দিচ্ছে, দেখো এই যে প্রথমে আছে, এই নিচের ছোট ছোট গোলগুলোকে বলে বল বিয়ারিং। এগুলো কেন দেওয়া হয়? আমরা জানি দুইটা লেয়ারের মধ্যে যদি থাকে তখন ঘর্ষণ বল বেশি হয়। আর বল বিয়ারিং ছোট ছোট বল দিয়ে দিচ্ছে, আমরা জানি বল দিলে গোলাকার আবর্ত ঘর্ষণ দিলেই ঘর্ষণ বল কমে যায়। এই জন্য বল বিয়ারিং দিলে ঘর্ষণ বল কি করানো যায়? কমানো যায়। ওকে, আর যদি বল বিয়ারিং সরায় দাও, তাহলে ঘর্ষণ বল বেড়ে যাবে। এখানে এই কথাটাই বলছে, যে দেখো বল বিয়ারিং সরায় দাও, ঘর্ষণ বল বেড়ে যাবে, আর বল বিয়ারিং দাও, ঘর্ষণ বল কমে যাবে। বুঝতে পারছি? এই ছিল তোমার কনসেপ্ট। তো এটার আরেকটা ব্যাখ্যা দিতে পারো, বাতাস বা তরলের পৃষ্ঠদেশে বাড়িয়ে দেওয়া। দেখো আয়তন আছে না, তার আকার বড় হবে, তার আয়তনটাও বেশি হবে, ঘর্ষণ বলও বেশি হবে। ওকে, যেমনে পারো এটা নোট করে নাও, ভিডিও পজ দিয়ে নোট করে নিও। এরপর বলছে কি ঘর্ষণ বল একটা প্রয়োজনীয় উপদ্রব, 2 মার্কসের জন্য আসে। আমি একটু আগে মুখে বলছি, কখনো ঘর্ষণ বল বাড়ানো লাগে, কখনো ঘর্ষণ বল কমানো লাগে। তো অবশ্যই ঘর্ষণ বল একটা প্রয়োজনীয় উপাদান, আমাদের এটা লাগবেই। গাড়ি ব্রেক করতে গেলে বাড়ানো লাগে,
আবার ফ্রিজ ধাক্কা দিতে গেলে কমানো লাগে, এটা কিন্তু সবকিছু আমার লাগে, কখনো বাড়ানো কখনো কমানো। এই ব্যাখ্যাগুলো একটু বানায় ছাড়া 2 মার্কসের জন্য লিখে দিবা। ওকে, তো ঘর্ষণ বল এখানেই কমপ্লিট। তো এরপরে যাবো ম্যাথমেটিক্যাল পার্টে। ঘর্ষণ বলে ছোট্ট একটা ম্যাথ করবো, ছোট্ট একটা ম্যাথ। তার আগে সুন্দর মতো এগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। ওকে, আচ্ছা ম্যাথমেটিক্সে যাওয়ার আগে এখানে আরেকটা জিনিস তোমার জানতে হবে, সেগুলো আগে দেখে নিই। নিউটনের সেকেন্ড ল, তারপর ম্যাথমেটিক্সে যাব। দেখো এখন আমরা নিউটনের 3টা গতিসূত্র নিয়ে আলোচনা করব। প্রথম সূত্র, হেডলাইন দাও নিউটনের গতিসূত্র, আমি লিখলাম না, তোমরা হেডলাইন দাও নিউটনের গতিসূত্র। নিউটনের গতিসূত্র, নিউটনের গতিসূত্র। দেখো প্রথম সূত্রে বলছে কি, আমরা জানি কোন বস্তু যদি স্থির থাকে, বাহ্যিক কোনো বল না থাকলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে, গতিশীল বস্তু সুষম দ্রুতিতে চলতে থাকে। ওকে, এই ল্যাঙ্গুয়েজটা আমি একটু আপডেট করব। তোমার বইতে বলছে বাহ্যিক বল, কথাটা ভুল, কথাটা ভুল। কোথায় ভুল দেখো, এই যে একটা বস্তু ধরে নাও, এদিকে টানলাম F বলে, এইদিকে টানলাম F বলে, বস্তু কোনো দিকে যাবে? এই একটা বস্তুকে আমি এইদিকে টানতেছি 5 নিউটন, এদিকে 5 নিউটন, কোনো দিকে যাবে? যাবে না, বসে থাকবে। তা দেখো বাহ্যিক বল কি নাই? আছে তো। বাহ্যিক বল থাকা সত্ত্বেও তো স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, তাহলে বাহ্যিক বল ওয়ার্ডটা ইউজ করা যাবে না। কি ইউজ করতে হবে এখন থেকে? তুমি বলবা লব্ধি বল, লব্ধি বল বা কার্যকর বল, কার্যকর বল। এইটাকে আমরা বলি নিট ফোর্স। কি বলি? নিট ফোর্স। নিট ফোর্স কিভাবে করে এটা আমি জাস্ট তোমাকে শিখিয়ে দেব, একটু পরে ওয়েট করো। তো এখানে দেখো, মনে করো সাপোজ উপরে আছে আরেকটা F, নিচে আছে আরেকটা F, তারপরও তো সে নড়বে না, কারণ এই বল এই বলকে নিষ্ক্রিয় করবে, এই বল এই বলকে নিষ্ক্রিয় করে দিবে, সবাই বসে থাকবে। ওকে, তাহলে আমরা আর বাহ্যিক বল বলবো না, কারণ বাহ্যিক বল থাকলেও বস্তু স্থির থাকে। তাহলে কি বলবো? কার্যকর বল যাতে শূন্য হয়। দেখো ও ওরা নিষ্ক্রিয় করছে, কার্যকর বল শূন্য। ওকে, তো কার্যকর বল কিভাবে করে আমি এখানেই দেখাই দিই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। 2টা সূত্র কার্যকর বের করার জন্য। এক, যদি F1 F2 একই দিকে হয়, আরেকটা সূত্র হচ্ছে F1 F2 যদি বিপরীত দিকে হয়। এই 2টা সূত্র মাথায় রাখবা, এসএসসি তে এই 2টাই লাগবে। F নিট ইকুয়ালস টু চলে আসবে F1 প্লাস F2, মাথা রাখবা। যদি একই দিকে হয় 2টা যোগ করে দিবা। বিপরীত দিকে যদি হয় তখন তোমার বিয়োগ করতে হবে। কোনটা বিয়োগ করবা? বড় মান মাইনাস ছোট মান। কোনটা বড় আমি তো জানি না, যদি এটা বড় হয় তাহলে এই দিকে চলে যাবে, তাহলে বড় মান মাইনাস ছোট মান। যদি এটা বড় হয় এদিকে চলে যাবে, তাহলে এইটা মাইনাস এইটা। সহজ কথা, বড় থেকে ছোট বিয়োগ করবো অলওয়েজ। ওকে, এই সূত্রগুলো কোথা থেকে আসছে এটা আমরা ইন্টারমিডিয়েট শিখবো। সামান্তরিকের সূত্র থেকে আসছে, বিস্তারিত আলোচনা হবে সামান্তরিকে। 1.5 থেকে 2.5 ঘন্টা বা 3 ঘন্টা লাগতে পারে। তো ওখান থেকে জাস্ট 2টা সূত্র আমরা এসএসসি তে অ্যাপ্লাই করবো, পরে আমরা ইন্টারমিডিয়েট দেখবো আসলে এগুলো কিভাবে আসছে, কেন আসছে। ওকে, এসএসসি তে এই 2টা কনসেপ্টই লাগবে, একই দিকে থাকবে বিপরীত দিকে থাকবে। অ্যাঙ্গেল থাকলে কি হবে, এগুলো আর দরকার নেই। ওকে, এই হচ্ছে তোমার নিট ফোর্সের কনসেপ্ট। তার এখন আমাদের প্রথম সূত্র দ্বারা গেল, কি বলবো? যদি কোন বস্তুর উপর কার্যকর বল শূন্য হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু সুষম দ্রুতিতে চলতে থাকবে। ওকে, তো লাস্টের পার্টটা একটু বুঝাই দিতেছি। ধরে নাও একটা বস্তু আদিবেগ নিয়ে চলতেছে, এখন তুমি এইদিকে ফোর্স করছো F, এইদিকে ফোর্স করছো F, তাহলে এই বল এই বলকে নিষ্ক্রিয় করবে। কেন? ওই যে বিপরীত দিকে থাকলে বিয়োগ, তাহলে F মাইনাস F বিয়োগ করলে কত আসবে? 0। তার মানে এখানে কোনো লব্ধি বল নাই। যেহেতু লব্ধি বল নাই, তাহলে কেউ বেগ বাড়াইতেও পারবে না, কেউ বেগ কমাইতেও পারবে না, কেউ বেগের দিকও চেঞ্জ করতে পারবে না। কেন? বলই তো নাই, লব্ধি বলই তো নাই। ওকে, তাহলে কনসেপ্টে কি দাঁড়াইলো? সুন্দর মতো ফিনিশিং দাও। এখন কোন বস্তুর উপর যদি কার্যকর বল শূন্য হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু সুষম দ্রুতিতে চলতে থাকবে। দেখো ব্যাখ্যা। ওকে, আশা রাখি বুঝতে পারছো। তো এখন এখান থেকে একটা আউটপুট আসবে, এমসিকিউ আসবে। প্রথম সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায়? কমন কোয়েশ্চেন। ধারণা পাওয়া যায় কিসের? জড়তার। কিসের ধারণা পাওয়া যায়? জড়তা। কেন? যদি বাহ্যিক বল না থাকে, সরি বাহ্যিক বল ইউজ করবো না, কার্যকর বল যদি না থাকে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। তার মানে ও যে অবস্থায় আছে সর্বদা এই অবস্থায় থাকবে, সে নড়বেও না চড়বেও না। তাহলে জড়তার একটা এক্সাম্পল, জড়তার ধারণা পাই এখান থেকে। দেখো যখন লব্ধি বল না থাকে,
গতিশীল ছিল গতিশীল, তা সে কখনো থামবেও না, বেগ বাড়বেও না, কমবেও না, তার মানে যে অবস্থা আছে সেই অবস্থায় থাকতে চাইতেছে, এটাকে বলে গতি জড়তা। তারা কনফার্ম হয়ে গেলাম, হ্যাঁ প্রথম সূত্র থেকে আসলে জড়তার ধারণা দিচ্ছে কে? বিজ্ঞানী নিউটন। ওকে, তো সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে নিতে পারো। ওকে, এরপর আসো সেকেন্ড ল। সেকেন্ড ল, এই যে শুরু সেকেন্ড ল, দ্বিতীয় সূত্র কি বলছে? তো আমরা জানি দ্বিতীয় সূত্র বলছে যে ধরে নাও কোনো এম ভরের একটা বস্তু এইদিকে চলতেছে ইউ বেগে, তুমি এখন এইদিকে ফোর্স করছে এফ, এখন ধরে নাও সেই দিকে এসে পড়ছে এম ভরের বস্তু, কত বেগ প্রাপ্ত হয়েছে? ভি। সময় লাগছে কত? টি। তখন আমাদের নিউটন বলছে কোন বস্তুর উপর প্রযুক্ত বল তার ভর বেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। ভর বেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। আশা রাখি এগুলো জানেন, কারণ আপনারা তার একেবারে বিগিনার না, অবশ্যই এগুলো শিখছেন। তো পরে একটা কনস্ট্যান্ট নিয়ে আসি, কনস্ট্যান্টের মান 1, এম কমন নিয়ে নিই, চলে আসে ভি মাইনাস ইউ বাই টি, যাকে আমরা বলি এফ ইকুয়ালস টু এম এ। এইটা আপনারা সবাই জানেন। ওকে, এটা না পড়লেও জানতেন, আমি জানি। তো এই যে এফ ইকুয়ালস টু এম এ, এই কনসেপ্টগুলো এখন ক্লিয়ার করব। তার মানে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল বের করতে চাইলে এম আর এ গুণ করতে হবে। তার মানে দ্বিতীয় সূত্র থেকে কার ধারণা পাই? কার ধারণা পাই? নোট করে নেন, কার ধারণা পাই? বলের ধারণা পাই। বল কি? বল কিভাবে বের করতে হয়? এই যে বলের ধারণা দিয়ে দিস। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম, এখান থেকে আমরা ধারণা পাই বলের ধারণা। বুঝতে পারছি? আচ্ছা, এবার আসেন কিছু সিনারিও লেখা দিব, যদি এগুলো বুঝেন আপনাদের এই টপিকগুলো শেষ। দেখেন এবার ম্যাথমেটিক্স শুরু করব। যদি এরকম হয়, সিচুয়েশন বুঝেন, যদি এরকম হয় একটা বস্তু বল প্রয়োগ করছে একজনে, বস্তু তাহলে কোন দিকে যাবে? এই দিকেই যাবে। কত ত্বরণে যাবে? ধরলাম এই ত্বরণে যাবে। তখন সূত্র কি? তখন বলবা এফ ইকুয়ালস টু এম এ। তাহলে এফ ইকুয়ালস টু এম এ কখন হয়? যখন বল একটা, বস্তু একটা, ত্বরণও একটা, তখন এফ ইকুয়ালস টু এম এ। ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর সিচুয়েশন, যদি এরকম হয় বস্তু একটা, কিন্তু এইদিকে বল প্রয়োগ করছে এফ, কিন্তু ঘর্ষণ বল থাকার কারণে এদিকে একটা ছোট্ট একটা ঘর্ষণ বল কাজ করতেছে। কিন্তু যেহেতু এই বলটা বড়, তাহলে অবশ্যই মনে করো সেই দিকে যাওয়া শুরু করবে। কত ত্বরণে? এই ত্বরণে। তখন সূত্র হবে কি? আমরা জানি একাধিক বল আসলে আর এফ বলবো না। কি বলবো স্যার? একাধিক বল আসলেই বলবো এফ নিট। কি বলবো? এফ নিট। কেন? লব্ধি বল বের করতে হবে। একাধিক বল মানে এফ নিট। এরপরে দেখো বস্তু কয়টা? একটা, তাহলে একটা বস্তু। ত্বরণ কয়টা? একটা, তাহলে একটাই। তাহলে এই ক্ষেত্রে সিচুয়েশন হবে এফ নিট ইকুয়ালস টু এম। এখন দেখো তো বস্তু কোন দিকে যাচ্ছে? এদিকে। তাই নিট ফোর্স কিভাবে বের করবো স্যার? বড় বল মাইনাস ছোট বল। তাহলে সূত্র হবে বড় বল মাইনাস ছোট বল ইকুয়ালস টু এম। এইভাবে আমরা সলভ করে ফেলবো। ওকে, এরপরে সিচুয়েশন দেখেন, সিচুয়েশন বুঝেন, সিচুয়েশন বুঝলে খুব মজার এগুলো। এখানে ধরে নাও F1, এখানে ধরে নাও F2, দুইজন একই দিকে টানতেছে, একটাই বস্তু কোন দিকে যাবে? এই দিকে যাচ্ছে। তাহলে এখন যেহেতু একাধিক বল, তাহলে অবশ্যই বলবেন এফ নিট। বস্তু কয়টা? একটা, তাহলে এম। ত্বরণ কয়টা? একটা, তাহলে এম এ। নিট ফোর্স দেখো একই দিকে আছে, একই দিকে থাকলে কি করবা? F1 প্লাস F2 ইকুয়ালস টু এম এ। ওকে, আচ্ছা পরবর্তী সিচুয়েশন দেখো, যদি এরকম হয় বস্তুই একটা, F1 এদিকে আসবে তোমার F2, কিন্তু এই তলটা অমসৃণ হওয়ার কারণে ধরে নাও এখানে ঘর্ষণ বল আছে। ওকে, এখন মনে করো সে এইদিকেই যাচ্ছে, কেন? এই দুইটা বল অনেক বড়, সামনে নিয়ে যাচ্ছে। তাহলে সূত্র কি হবে? যেহেতু একাধিক বল, তুমি বলবো স্যার সূত্র স্যার এফ নিট, বস্তু একটা, ত্বরণ একটা, তাহলে এফ নিট ইকুয়ালস টু এম এ। এখন আসেন, যেহেতু এইদিকে যাচ্ছে, তাহলে এই দিকের বলগুলো কি? বড় বড়, তাহলে কি আসবে? বড় বল মাইনাস ছোট বল। কিন্তু দেখো যেহেতু এই দুইটা একই দিকে আছে, এই দুইটা কি করে দিবা? যোগ। F1 প্লাস F2, এটা বড় বল মাইনাস কি? ছোট বল। শেষ, খুবই সিম্পল। একই দিকে আছে, যোগ। তারপর দেখলাম এটা বড়, তাহলে এই বড় বল মাইনাস ছোট বল ইকুয়ালস টু কি? এম এ। এইভাবে আমরা ম্যাথমেটিক্স ইজিলি সলভ করতে পারবো। ওকে, এবার দেখেন সিচুয়েশন। এখন ধরেন যদি এরকম হয়, এরকম এখানে আছে মনে করেন এম, এখানে আছে মনে করেন বড় হাতের এম, ধরে নেন। বস্তুকে টান দিচ্ছেন এদিকে, ধরে নেন একসাথেই যেতেছে, ঝামেলা করেন না, কারণ ইন্টারমিডিয়েট অ্যাডভান্স কনসেপ্ট, জাস্ট বেসিকটা মাথায় রাখেন। তো এই পুরা সিস্টেমটা দেখো, এই পুরা সিস্টেমটা কোন দিকে যাচ্ছে? এদিকে যাচ্ছে। ওকে, তাহলে একটু খেয়াল করেন,
এখানে কয়টা বল? একটা বল, তাহলে তো নিট ফোর্স লেখার দরকার নাই, লিখে নেন এফ। যদি একাধিক বল থাকে তাহলে কি লিখবেন? এফ নিট। যদি একাধিক বস্তু থাকে তাহলে কি লিখবেন? এম অফ সিস্টেম। যেহেতু ত্বরণ একটা, এই আসবে। ওকে, তাহলে বেসিকটা খেয়াল করেন, এইভাবে আপনাকে কেউ এক্সপ্লেইন করবে না, ভালো মতো খেয়াল করেন। যদি টপিকটা বুঝেন, আমি আপনাকে বললাম এসএসসি কমপ্লিট, যত ম্যাথমেটিক্স আছে ভালো মতো খেয়াল করেন। তো সেটা কি? তো সেটা হচ্ছে এখানে নিট ফোর্স দ্বারা বুঝাইলাম, আচ্ছা এখানে হয়তো অনেকগুলো বল আছে, ধরে নেন এখানে একটা ঘর্ষণ বল আছে, ধরে নেন একটাই বল আছে, তাহলে নিট ফোর্স এখানে কি আসবে? বড় বল মাইনাস ছোট বল। ওকে, ধরে নেন একটাই ঘর্ষণ বল, আর বেশি ডিপ চিন্তা করেন না, জাস্ট কনসেপ্টটা বুঝতে পারলে হলো। তাহলে এইটা হচ্ছে আমার সিস্টেম, তাহলে বড় বল মাইনাস ছোট বল। এখন অনেকে কোশ্চেন করতে পারে, স্যার সিস্টেমটা কি? সিস্টেম তো বুঝতেছি না, একটু ভালো মতো খেয়াল করেন। ধরে নেন, চিন্তা করেন, জাস্ট কল্পনা করেন, আপনি আপনার টেবিলে পড়ে, মানে পড়ার টেবিলে আছে, আমি পড়ার টেবিলের থেকে এই ক্যালকুলেটরকে মনে করেন ফোর্স করলেন, বস্তু কয়টা? একটা। ওকে, ভালো কথা। এখন বললাম আপনি কষ্ট করে ক্যালকুলেটরকে ফোর্স না করে পুরো টেবিলটায় টান দেন, তো পুরো টেবিলটায় টান দেন। এখন বলুন স্যার টেবিলের ভিতর তো আমার ক্যালকুলেটর আছে, কলম আছে, বই আছে, খাতা আছে, সবকিছু আছে। এন্ড আমি বলবো স্যার আপনি যে টেবিলটা টান দিচ্ছেন না, এই টেবিলটাই আপনার সিস্টেম, এই পুরো টেবিলটা আপনার সিস্টেম। এখন কেন? পুরো সিস্টেমের উপর ফোর্স করছে। এখন যদি বলি সিস্টেমের ভর কত, আপনি বলবেন কি স্যার আমার টেবিলের ভর যোগ করব, স্যার আমার বই আছে বইয়ের ভর যোগ করব, স্যার আমার কলম আছে কলম যোগ করব, স্যার আমার খাতা আছে খাতার ভর যোগ করব, যা যা আছে সব যোগ করে দাও। খুবই সিম্পল কনসেপ্ট। তাহলে এখানে সিস্টেমে তাকায় দেখো কয়টা বস্তু আছে? দুইটা। তাহলে দুইটা বস্তু যোগ করে দাও না, যোগ করে দিলেই তো আমার সিস্টেমে ভর বের হয়ে যাবে। দেখো অঙ্ক কমপ্লিট। খুবই ফান্ডামেন্টাল কনসেপ্ট, কেন যাতে কোডিং করে বুঝাবি যাই না। ওকে, তো দেখো এবার এটা আরেকটা উদাহরণ দেখো, যেটা আমাদের কপি কলের কনসেপ্ট গুলো ম্যাথ করবো আমরা। ধরে নাও এটা একটা কপি কল, বড় হাতের এম, এই পাশে আছে মনে করো ছোট হাতের এম, এটা মনে করো আরো বড়। ওকে, ম্যাথমেটিক্স তো করবোই, যাই হোক ম্যাথমেটিক্স শিখতে আসিনি এখানে, জাস্ট কনসেপ্টটা দিচ্ছি, ম্যাথমেটিক্স পরে দেখবো। তো তাকায় দেখো এখানে কে থাকবে? বস্তুর ওজন থাকবে, রশির টান থাকবে, রশির টান থাকবে, আবার এখানে ঘর্ষণ বল থাকতে পারে, অনেকগুলো বল থাকবে। তাহলে এখানে অনেকগুলো বলের জায়গায় আমরা কি লিখবো তাহলে? এফ নিট। যেহেতু বস্তু অনেকগুলো তাহলে আমরা কি লিখবো? এম অফ সিস্টেম। যেহেতু ত্বরণ একটা, জাস্ট এই লিখে রেখে দিবা। এখন নিট ফোর্স কিভাবে করবে, এম অফ সিস্টেম কিভাবে করবে, এটা তোমার জানার দরকার নাই, আমি কপি করলে আলাদা লেকচারই দেবো, বিশাল লেকচার আসবে। ওকে, তো সুন্দর মতো মাথায় রেখে দাও যে বল যখন একাধিক তখন এফ নিট, বস্তু যখন একাধিক তখন আসবে এফ নিট, এম অফ সিস্টেম ইনটু এক্সিলারেশন। এ নিটও হয়, এও একাধিক তখন আসে, এটা এসএসসিতে লাগবে না, ইন্টারমিডিয়েট অ্যাডভান্স কনসেপ্ট আমরা দেখবো। ওকে, তো আপাতত একটু এই পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে, তো আশা রাখি স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলছো। তো এখন দেখো আমরা কিছু ম্যাথ প্র্যাকটিস করবো, তার আগে আরেকটু কিছু সূত্র দেখি, সূত্রের কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, কখন এফ নিট কখন এম অফ সিস্টেম, এগুলো আমাদের আইডিয়া হয়ে গেছে। জাস্ট ছোট্ট একটা ধারণা দেখো, আমাদের যেই ম্যাথটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে স্যার এফ নিট ইকুয়ালস টু এম এ, এই রিলেটেড ম্যাথ সবচেয়ে বেশি আসে। তো সূত্র দেখে বুঝে ফেলছেন এখানে বল থাকবে একাধিক, বস্তু থাকবে একটা, ত্বরণ থাকবে একটা। তো এই রিলেটেড কি কি ম্যাথ আসে একটু আইডিয়া নেন, এখনই ম্যাথ শুরু করবো। তো সেটা হচ্ছে, ধরে নেন আগে ছোট্ট একটা এক্সাম্পল দিই। ধরে নেন এম ভরের একটা বস্তু নিচে পড়তেছে, তার ওজন কোন দিকে? নিচে। ধরে নেন এম ভরের একটা বস্তু নিচে পড়তেছে। এখন বললাম এখানে ঘর্ষণ বল আছে, অর্থাৎ বাতাসের বাধা আছে। ধরে নেন বাধা আছে, এখানে বাধা আছে। তো বাধা মানে কি? এটা প্রবতা হইতে পারে, এটা সান্দ্র বল হইতে পারে, এগুলো দেখবো আস্তে আস্তে। কিন্তু দেখেন তো বাধা আছে, ওজন আছে, যেহেতু ছেড়ে দিচ্ছি যাচ্ছে কোন দিকে? নিচে। তার মানে আমি কনফার্ম নিচের বলটা বড়, উপরের বলটা কি? ছোট। এখন যদি বলি এই এক্সিলারেশন কত, তুমি বলবা স্যার এক্সিলারেশনের সূত্র হবে এফ নিট বাই এম। কি হবে? এফ নিট বাই এম। কেন? বল তো একাধিক, বস্তু তো একটা। আর নিট ফোর্স কত? তুমি বলবা স্যার নিচে যেহেতু পড়তেছে তাহলে বড় বল মাইনাস কি? ছোট বল। কেন? ওর দিকে যাচ্ছে, তাহলে ও বড় ছিল ও ছোট ছিল। ওকে, তাহলে লিখবো স্যার বড় বল মাইনাস ছোট বল বাধা ডিভাইড বাই এম। এই হচ্ছে তোমার এক্সিলারেশন। এখন এক্সিলারেশন বা ত্বরণ যদি বের করতে পারো, এর প্রকৃতি স্যার বের করতে পারবেন না, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। আপনাকে যদি বলে 1 সেকেন্ড পর বেগ কত, জাস্ট এর মানটা বসায় দেন, শেষ।
যদি বলে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, আপনি বলবেন স্যার ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, বসায় দেন এর মান, অঙ্ক শেষ। তাহলে আমরা গতিবিদ্যাই তো করতেছি, জাস্ট এর মান বের করে নিয়ে আসবা, এই হচ্ছে ডিফারেন্স। ওকে, তারপর আপনাকে বলবে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। পারবো না স্যার এগুলো? এখন এটাকে একটু মডিফাই করব। কি করব? এই যে ভাই মডিফাই করব, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ, আর বলবো না, কি বলবো? এফ নিট বাই এম। এইটা হচ্ছে স্যার অ্যাডভান্স স্টুডেন্টের অ্যাক্টিভিটিস, ও সরাসরি লাগবে এফ নিট বাই এম, নিট ফোর্স খুঁজবে প্রশ্নে, এম দ্বারা ভাগ করে ত্বরণ নিয়ে আসবে, বাস অঙ্ক শেষ। তারপর বলবে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ ইউটি স্কয়ার, ও লিখবে এইভাবে ইউটি প্লাস হাফ এ, এ আর লিখবে না, ও লিখবে স্যার এফ নিট বাই এম ইন্টু টি স্কয়ার, শেষ, এক লাইন অঙ্ক শেষ, নিট ফোর্স খুঁজো। তারপরে এইটাকে এভাবে লেখা যায় ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as, এ না লিখে সে লিখবে স্যার এফ নিট বাই এম ইন্টু এস। দেখেন একই কনসেপ্ট। ওকে, তাহলে এক্সেলারেশন বের করার জন্য এই কনসেপ্টটা মাথায় রাখবা। এখন যে কমন ওয়ার্ডটা আমরা ইউজ করি সেটা হচ্ছে মুক্তভাবে পরন্ত বস্তু। মুক্তভাবে পরন্ত বস্তু, এই ওয়ার্ডটা বলার মানে হলো এই বাধার মান কত হবে স্যার? 0। মাথায় রাখবেন, মুক্তভাবে পড়া মানে বলছে এখানে কোনো বাধা নাই, শুধু গ্র্যাভিটি ফোর্সটা আছে, শুধু ওজনটা আছে। এখন দেখো তো মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে কি পেলাম? বাধা নাই, তাহলে শুধু আছে কে? পৃথিবীর আকর্ষণ বা ওজন, বহিঃকর্ষ বল, যাই লেখো এম এম কাটাকাটি গেল জি। দেখেন, তাহলে মুক্তভাবে পড়লে এর জায়গায় আমরা কি লিখি? জি। এই জন্য ইকুয়েশন গুলো এরকম আসে, ভি ইকুয়ালস টু ইউ প্লাস জিটি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh, আর উপরে গেলে মাইনাস হয়। এগুলোর ব্যাখ্যা আমরা গতিবিদ্যা শিখছি, এখানে আর ব্যাখ্যা করবো না। তো দেখেন একটু ডিফারেন্স আছে না স্যার সূত্রে? এটা কখন হবে? যখন বাধা থাকবে। নোট করে নাও, বাধা আছে, বাধা আছে তখন এই সূত্র। আর এখানে কি হবে? বাধা নাই, বাধা নাই, মুক্তভাবে, তখন এই সূত্রগুলো। বেসিক ব্রেনে ঢুকায় নাও। ওকে ওকে, তো এই বন্ধু স্ক্রিনশট দিয়ে নোট করো। ওকে ওকে, এরপর আসো আরেকটু আইডিয়া দিয়ে ম্যাথ শুরু করি। সেটা হচ্ছে সাপোজ ধরে নাও এম ভরের একটা বস্তু আছে, এখন এই দিকে ফোর্স করলাম এফ। ওকে, কয় সেকেন্ড ফোর্স করলাম? বললাম t1 সময় পর্যন্ত ফোর্স করলাম, ভালো কথা। এরপর বললাম এই t2 সময় পর্যন্ত কোনো ফোর্স ছিল না, কোনো বল নেই, কোনো ফোর্স নেই, t2 সময় পর্যন্ত কোনো বল নেই। তারপর তোমরা বললাম আচ্ছা আবার একটা বল প্রয়োগ করছি এখানে, ধরে নাও এটা F1 ছিল, এটা ধরে নাও F2, এটা F1, এটা F2, F2 কতক্ষণ কাজ করছে? t3। এখন তোমাকে বলবে অতিক্রান্ত দূরত্ব কত, এই যেখানে যা আসছে কত বেগ, অথবা এখানে এসে সে ব্রেক করতে পারে, ব্রেক করতে করতে থেমে গেল, অনেক ধরনের কোশ্চেন নিতে পারে। তো বেসিকটা খেয়াল করো, এই যে এখানে যে ফোর্স আছে, দেখো ফোর্স তো চেঞ্জ হচ্ছে না, তাহলে আমি বুঝে ফেললাম এখানে সে সমত্বরণে যাচ্ছে। কিভাবে যাচ্ছে স্যার? সমত্বরণে। কেন? একটা কনস্ট্যান্ট ফোর্স, যেহেতু ফোর্স কনস্ট্যান্ট, তাহলে আমরা বলতে পারি এই প্রথম অংশের জন্য, খেয়াল করেন, এই প্রথম অংশের জন্য যে ত্বরণ পাবো সেটা ধরে নিলাম a1, তাকায় দেখলাম এই প্রথম অংশের উপর মাত্র একটাই ফোর্স F1, বস্তুর ভর তো m, তাহলে তুমি a1 ইকুয়ালস টু কি লিখবা? F1 বাই m, কারণ একটাই বল, একটাই বস্তু, F ইকুয়ালস টু m, বাস এখানকার ত্বরণ পেয়ে গেছো। এখন যদি বলে এখান থেকে এটা ডিসটেন্স কত, তুমি বলবো স্যার S1 ইকুয়ালস টু ut প্লাস হাফ a t1 স্কয়ার, শেষ অঙ্ক। কত সিম্পল একটা ম্যাথ, আদি বেগ দেওয়া থাকবে না, হয়তো শূন্য থাকবে, এভাবে করে নিয়ে আসো। তারপরে দেখো তো এখানে যেহেতু বল নাই, যেহেতু বল নাই, তাহলে কনফার্ম হয়ে গেলেন সে কিভাবে যাচ্ছে স্যার? সমবেগে যাচ্ছে। কেন? বল নাই মানে কি, কেউ বেগ বাড়াচ্ছেও না, কেউ কমাচ্ছেও না, শেষ। তাহলে সমবেগে গেলে আপনি কি বলবেন? s2 ইকুয়ালস টু vt, এই প্রথম অংশের শেষ বেগ বের করবেন। এগুলো তো আমরা গতিবিদ্যা করে আসছি, ম্যাথ প্র্যাকটিস করব। ওকে, তো প্রথম অংশের শেষ বেগ কিভাবে করবেন যদি করেই দিই, দেখেন v ইকুয়ালস টু কি আসবে? u প্লাস at, at মানে a1 ইনটু t, a1 তো আগে বের করে ফেলছে, এই মানটা এখানে বসায় দেন। তাহলে এখানেও বেগ কত পাবো? v, কেন? সমবেগে যাইতেছে। এরপরে ধরে নেন এখানে আর F2 দেয় নাই, ধরে নেন এই অংশটা দিচ্ছে আপনাকে ঘর্ষণ বল দিচ্ছে, তো ঘর্ষণ বল থাকা মানে বুঝে ফেললাম এখানে উল্টো দিকে একটা ঘর্ষণ বল কাজ করতেছে, বস্তুর ভর m। তাহলে এই অংশের ক্ষেত্রে যে মন্দনটা হবে, মন্দন,
যে মন্দনটা হবে সেটা হবে কত, A2, কত সেটা F/m। এফ কিভাবে দিবে, আমরা ওই যে প্রথম তিনটা কনসেপ্ট দেখছিলাম, এই তিন কনসেপ্টের যে কোনো একভাবে তোমার এফ দিয়ে দিবে। ওকে, তো A2 যেহেতু পেয়ে গেছে, এখন তোমার যদি বলে কত দূর গেছে, তুমি বলবা স্যার S3 সমান সমান কি হবে, UT মাইনাস হাফ AT3 স্কোয়ার, বাস বের হয়ে গেল। অথবা তোমার যদি বলে এখানে আসতে আসতে প্রায় থেমে গেছে, থেমে গেলে কত দূর গেছে, আচ্ছা দরকার নেই, এভাবে লিখতে পারো V স্কয়ার ইকুয়ালস টু U স্কয়ার মাইনাস 2AS3, বাস হিসাব করো আদি বেগ কত ছিল V, শেষ বেগ কত হয়েছে 0, এইভাবে আমরা ক্যালকুলেশন করে নিয়ে আসবো। ওকে, জাস্ট তোমার একটা সামারি দিয়ে দিলাম যে এই ধরনের কনসেপ্ট যদি পারি, এখন আমরা যে কোনো প্রবলেম সলভ করার জন্য প্রস্তুত। ওকে, তো সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে নাও, কনসেপ্ট আমাদের ক্লিয়ার, এখন আমরা জাস্ট ম্যাথমেটিক্সটা শুরু করব। ওকে ওকে, দেখো এবার কত ইজি ম্যাথমেটিক্স হবে। এখন এখন সৃজনশীল তুমি নিজে নিজে পারবা, জাস্ট এই কটা ম্যাথ করো, দেখো কনসেপ্টটা ক্লিয়ার রাখো। তোমার এই আশা রাখি এই 1 ঘন্টা ক্লাস তোমাকে লাইফ চেঞ্জিং, মানে তোমার কেরিয়ার চেঞ্জিং একটা কনসেপ্ট দিছে ইনশাআল্লাহ। যদিও আমি তোমাকে বলি এটা আমার FRB বা কি বলে ফাইনাল রিভিশন প্রোগ্রাম আর কি। যদি একাডেমিক সেকশন হইতো স্যার, বিশ্বাস করেন এই টপিক আমি 3 দিন পড়াইতাম, কল্পনা করতে পারতাম না যে কি কি নলেজ আপনাকে দিতাম, যা সময় স্বল্পতার কারণে দিতে পারতেছি না। তো ধৈর্য ধারণ করে লেগে থাকেন, ইন্টারমিডিয়েট ইনশাআল্লাহ এই ল্যাকিংস গুলো আপনাদের রিকভারি করে দিব ইনশাআল্লাহ। যদি স্বপ্ন থাকে বড়, মাথা রেখেন, স্বপ্ন যদি বড় থাকে ইনশাআল্লাহ আছে আপনার পাশে। তো দেখেন এবার 70 কেজি ভরের বাক্সকে 500 নিউটন আনুভূমিক বলে মেঝের উপর দিয়ে টানা হচ্ছে, একটু বুঝে নেন। এখানে একটা 70 কেজি ভরের একটা বাক্স নিছি, 70 কেজি ভরের বাক্সকে 500 নিউটন, এই যে এখানে একটা আনুভূমিক, আনুভূমিক মানে কি, যে ভূমির সমান্তরালে আর কি, আনুভূমিক বল প্রয়োগ করছে 500 নিউটন। কেন আনুভূমিক ইউজ করছে, কারণ অ্যাঙ্গেল হলে ঝামেলা আছে, এসএসসি তে আবার পারবা না, এসএসসি তে পারবো না, এটা অ্যাডভান্স, এসএসসির জন্য এটা অ্যাডভান্স কনসেপ্ট, এগুলো এখন আর আনবো না। যাই হোক, আনুভূমিক বলে মেজের উপর দিয়ে টানা হচ্ছে, বাক্সটি যখন চলে তখন বাক্স ও মেজের মধ্যবর্তী ঘর্ষণ সহগ দিয়ে দিছে। এই যে বাক্স আর মেজের মধ্যবর্তী ঘর্ষণ সহগ তোমার দিয়ে দিছে 0.5। বলছেন বাক্স ত্বরণ কত, বাক্স তো এইদিকে যাচ্ছে, যেহেতু ঘর্ষণ বল আছে, ঘর্ষণ বল তো স্যার এইদিকে। স্যার আমি জানি, আমি আশা রাখি আপনার চিত্র দেখে অঙ্ক করে ফেলছে। এখন ত্বরণ বলছে, তাই ত্বরণ কত আসবে স্যার, ত্বরণ হচ্ছে স্যার যেহেতু একাধিক বল F নিট বাই এম, নিট মানে কি স্যার বড় বল মাইনাস ছোট বল বাই এম, শেষ, কতক্ষণ লাগে, সবই তো আছে তোমার কাছে। ও ভালো কথা, ছোট হাতের F তো দেয় নাই আপনাকে, ছোট হাতের F বের করতে হবে। কিভাবে বের করবো, F সমান সমান স্যার কি জানি স্যার মিউ ইন্টু আর, আমরা দেখতেছি আর এ ওর ওজন কোন দিকে, নিচে, ওর তোর অবিলম্বিক প্রতিক্রিয়া কোন দিকে, উপরে। তাহলে আমরা জানি এই ধরনের কনসেপ্টের ক্ষেত্রে উপরে সব বল নিচে সব বল সমান হয় স্যার, বসায় দেন নিউ এম জি, মান বসায় দেন, নিউর মান 0.5, এম এর মান 70, জি এর মান 9.8। কষ্ট করে ক্যালকুলেটর ইউজ করেন, আমিও ইউজ করি, দেখি কি হয়। 343 নিউটন পাইছি আমি, কত পাইছি 343 নিউটন পাইছি ঘর্ষণ বল। জাস্ট মানটা বসায় দেন, 500 মাইনাস 343 বাই এম হচ্ছে কত কেজি, 70 কেজি। তাহলে 500 মাইনাস অ্যান্সার ভাগ 70 করলে আসবে হচ্ছে তোমার 2.24 ms ইনভার্স 2। এত ত্বরণে বস্তু গতিশীল থাকবে, খুবই সিম্পল একটা ম্যাথ। ওকে, সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে, এরপরে আসো এক্সাম্পল নাম্বার 2। এরপরে বলছে আপনাকে যে গাছ থেকে 2 কেজির একটি নারকেল সোজা নিচের দিকে পড়ছে, বাতাসের বাধা, খুবই সুন্দর একটা কোশ্চেন, বাতাসের বাধা দিয়ে দিছে 8.6 নিউটন। তাহলে নারকেলটির ত্বরণ কত, দেখেন একটা নারকেল নিচে পড়তেছে, তাহলে তার ওজন কোন দিকে, নিচে, বাতাসের বাধা আছে, তার মানে সে 9.8 ত্বরণ নিয়ে পড়তে পারবে না, বাধা আছে, কোন দিকে যাইতেছে, নিচে যাচ্ছে। চাইছে কার মান, ত্বরণের মান। আপনি এক টেনে বলবেন ত্বরণ ইকুয়ালস টু আমরা কি জানি স্যার, এফ নিট বাই এম। এফ নিট মানে কি স্যার, বড় বল মাইনাস ছোট বল ডিভাইড বাই এম। মানটা একটু বসায় দেন না, এম বলছে কয় কেজি, 2 কেজি, জি এর মান 9.8, বাধা কত 8.6, এম কত, এম হচ্ছে 2 কেজি, 19.6।
থেকে 8.6 তাহলে 11 5.5 ms ইনভার্স 2 খুবই ফান্ডামেন্টাল কনসেপ্ট, যদিও ফান্ডামেন্টাল, বাট আমি বলবো এই বেসিক গুলো থাকলে সিনশিয়াল ইজি, এই বেসিক গুলোই যথেষ্ট। ওকে, সুন্দর মতো স্ক্রিনশটে নোট করে নাও। ওকে ওকে, এরপর আসো এক্সাম্পল নাম্বার 3। 10 নিউটনের একটি বল 2 কেজি ভর বিশিষ্ট একটা স্থির বস্তুর উপর ক্রিয়া করে। আচ্ছা, সিচুয়েশন আঁকো। 2 কেজি ভরের একটা বস্তু, বুঝে নিও 2 কেজি একটা ভরের বস্তু এখান থেকে যাত্রা শুরু করলো। কত বল অ্যাপ্লাই করছে? F ইকুয়ালস টু 10 নিউটন বল 2 কেজি ভরের স্থির বস্তুর উপর। স্থির বস্তু মানে বুঝতে পারতেছি তার আদিবেগ বলে দিচ্ছে 0 মিটার পার সেকেন্ড। স্থির বস্তুর উপর ক্রিয়া করে, যদি 4 সেকেন্ড পর বলের ক্রিয়া বন্ধ হয়ে যায়, তাহলে এখান থেকে এখানে কয় সেকেন্ড ধরলাম? 4 সেকেন্ড পর কি হয়েছে? বলের ক্রিয়া বন্ধ। তার মানে এই পর্যন্ত বল ছিল, 4 সেকেন্ড পর্যন্ত বল আছে, 4 সেকেন্ড পর্যন্ত বল আছে, আর এরপর আর বল নেই, এরপর আর বল নেই। 4 সেকেন্ড পর বলের ক্রিয়া বন্ধ, মানে বড় হাতের এফ আর নাই। তাহলে প্রথম থেকে 8 সেকেন্ডে কত দূর যাবে? এই প্রথম থেকে 8 সেকেন্ড মানে এখান থেকে এখানে তো 4 সেকেন্ড, আর কয় সেকেন্ড? আর 4 সেকেন্ড। তার মানে তোমাকে বলছে এই প্রথম থেকে এই পর্যন্ত সে কত দূর যাবে, এটাই তোমাকে বের করতে বলছে। খুবই ফান্ডামেন্টাল। তো দেখো শুরু করি। তো যেহেতু এখানে বল আছে স্যার, তাহলে আপনি বলবেন এটা কিভাবে গেছে স্যার? সমত্বরণে, কনসেপ্ট তো আমরা জানি। যেহেতু স্যার এখানে বল নাই, আপনি বলবেন স্যার কিভাবে গেছে স্যার? সমবেগে স্যার, বেগ বাড়েও নাই কমেও নাই। আচ্ছা ভালো কথা, আমি পুরো এসটাকে 2 ভাগে ভাগ করে নিই। ধরে নিলাম এটা আমার S1, এইটা আমার S2, যোগ করে দিব মোট অতিক্রান্ত দূরত্ব S1 প্লাস S2। ওকে, S1টা বাই করি। তো প্রথম অংশের জন্য দেখো তো S1, এটা প্রথম অংশের জন্য। তো প্রথম অংশের জন্য যখন S1 বের করতে গেছি, সূত্র দেখলাম ইউটি প্লাস হাফ A1 T1 স্কয়ার, যেখানে আদিবেগ কত স্যার? 0। এখন ত্বরণের মান আমরা তো জানি, আমরা কখনোই A1 লিখবো না। কি লিখবো স্যার? A1 লিখলে কোনো সমস্যা নাই, বাট আমি বলবো একটু অ্যাডভান্স দিয়ে সলভ করেন। কি সেটা? আপনি সরাসরি যদি এইটা লেখেন F নিট বাই M, বিশ্বাস করেন স্যার আপনার খাতা 100টা খাতার ভিতর একটাই হবে, একটাই, খুব ইউনিক খাতা হবে, কারণ এইভাবে কেউ লিখবে না, সবাই ত্বরণ আলাদা মান বের করে এসে বসাবে। ওকে, যাই হোক, মানটা বসায় দেন, অঙ্ক শেষ। নিট ফোর্স, দেখেন এখানে কয়টা বস্তু, কয়টা বল? একটা বল। একটা বল হলে তার নিট ফোর্স লাগে না, সরাসরি বলবেন স্যার F বাই M। কেন? কোনো ঘর্ষণ বল নাই, কেউ নাই, একজনই তো আছে। তাহলে F এর মান কত? 10, M কত? 2, তাহলে ত্বরণ কত? 5। মুখোমুখিতে সলভ করা যায় এগুলো। 2, টাইম কত দিয়েছে? 4 স্কয়ার, তাহলে আসবে কত এখানে? 40 মিটার। শেষ। এখন আসেন, প্রথম অংশের শেষ বেগ লাগবে আমার। কেন? আমরা জানি প্রথম অংশের শেষ বেগ ছাড়া আমি এই অংশের মান করতে পারবো না। তাহলে প্রথম অংশের শেষ বেগ, শেষ বেগ কি আসবে? v ইকুয়ালস টু u প্লাস at। তো প্রথম অংশের a আর লিখবো না, সরাসরি রেখে দেবো স্যার F বাই M ইন্টু T1। F এর মান তো 10 ডিভাইড বাই 2, দ্যাট মিনস 5। 5 ইন্টু T1 কত? 4। তাহলে আলটিমেটলি কত আসলো? 20 মিটার পার সেকেন্ড। তাহলে পেয়ে গেলাম 20 মিটার পার সেকেন্ড। তাহলে এবার দ্বিতীয় অংশের জন্য কিভাবে করব স্যার? দ্বিতীয় অংশ দেখেছি স্যার সমবেগে, যেহেতু কোনো বল নাই, S ইকুয়ালস টু VT। এখন কত বেগ প্রাপ্ত হয়েছে? প্রথম অংশের শেষ বেগ, দ্বিতীয় অংশের আদি বেগ। ওকে, শেষ বেগ কত? 20। কত সেকেন্ড গেছে? 4 সেকেন্ড। 4 20 কত? 80 মিটার। সুতরাং মোট অতিক্রান্ত দূরত্ব কত? দেখবা মোট দূরত্ব কত? S ইকুয়ালস টু S1 প্লাস S2। তাহলে প্রথম থেকে 8 সেকেন্ডে কত দূর গেছে? এখানে গেছে 40 মিটার, এখানে গেছে 80 মিটার। 40 প্লাস 80 বলবা স্যার 120 মিটার গেছে মাত্র। ওকে, তো সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। খুবই সিম্পল, এই ফান্ডামেন্টাল কনসেপ্ট গুলো যদি ক্লিয়ার থাকে তুমি সিনশিয়ালি ইজিলি সলভ করতে পারবা। ওকে ওকে, এরপর আসো এক্সাম্পল নাম্বার 4। তো এখানে দেখো বলছে 50 কেজি ভরের এক ব্যক্তি 1950 কেজি ভরের একটি গাড়ি স্থির অবস্থা থেকে। তো দেখো আমি একটা গাড়ি নিলাম, এই গাড়ির ভর কত?
বলছে ব্যক্তির ভর 50 কেজি, ভিতরে যে আছে, গাড়ির ভর 1950, টোটাল ভর কত 2000 কেজি, একসাথে লিখে দিলাম 2000 কেজি ভরের একটা গাড়ি। ওকে, জিনিসটা মাথায় রেখো, 2000 কেজি ভরের একটা গাড়ি। স্থির অবস্থান ছিল, তাহলে আদিবেগ শূন্য, আদিবেগ শূন্য। ওকে, প্রথম থেকে 10 সেকেন্ড সমত্বরণে চালালো, তাহলে প্রথম থেকে ধরলাম এটা হচ্ছে আমার 10 সেকেন্ড, t1 ইকুয়ালস টু কয় সেকেন্ড 10 সেকেন্ড। কিভাবে গেছে প্রশ্নে বলছে সমত্বরণে, যেহেতু সমত্বরণ তাহলে কনফার্ম থাকবো একটা সুষম বল ছিল। ওকে, সামনের দিকে বল ছিল যেটা আমার কাছে চায় নাই, যাই হোক। অতঃপর 10 মিনিট সমবেগে চালানোর পর ব্রেক চেপে, অতঃপর 10 মিনিট, তার মানে এই 10 সেকেন্ড চলার পর আরো 10 মিনিট, 10 মিনিট মানে আমরা জানি কত 60, 600 সেকেন্ড। কিভাবে গেছে প্রশ্নে বলছে সমবেগে গেছে, সমবেগে গেছে এই পর্যন্ত। ওকে, তারপর বলছে 10 মিনিট চালানোর পর ব্রেক চাপছে, তো ব্রেক চেপে 1 সেকেন্ডের মধ্যে গাড়ি থামানো হলো, ধরলাম গাড়ি এখানে এসে থেমে গেল, তো থেমে যাওয়া মানে শেষ ব্রেক কত হয়ে গেছে 0। কয় সেকেন্ডে থামছে প্রশ্ন বলে দিচ্ছে 1 সেকেন্ডে থেমে গেছে। এখন বলছে যাত্রা শুরুর 4 সেকেন্ড পর গাড়ির বেগ 8 মিটার পার সেকেন্ড হলে, তাহলে যাত্রা শুরু হয়েছে এখানে, এখান থেকে 4 সেকেন্ড পর, এখান থেকে এখানে কয় সেকেন্ড 4 সেকেন্ড পর গাড়ির বেগ কত বলছে 8 মিটার পার সেকেন্ড হলে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব কত? তো মোট অতিক্রান্ত দূরত্ব মানে ধরলাম এটা s1, এটা ধরলাম কি আমি s2, এটা ধরলাম কি আমি s3, তিনটা যোগ করে দেব। এবং বলছে গাড়ি থামাতে প্রযুক্ত বলের মান নির্ণয় করো। এই যে ব্রেক যে করছে আমি কনফার্ম, যেহেতু ব্রেক করছে তাহলে গাড়ির ইঞ্জিন ফোর্স কোন দিকে এসে পড়ছে উল্টো দিকে এসে পড়ছে, এই ইঞ্জিন ফোর্সের মানই তোমার কাছে চাইছে। ওকে, দেখো পুরো প্রশ্নটাকে আমি চিত্রে কনভার্ট করে ফেলছি, এখন ইজিলি এটা সলভ করা যাবে। তো দেখো প্রথম অংশের জন্য, তো প্রথম অংশ কিভাবে বলছে সেম আগের মতো লেখা দাও, একটু ফাস্ট লেখা দাও, ইউটি প্লাস হাফ হাফ a1 t1 স্কয়ার, আদিবেগ কত 0। a1 কিভাবে পাবা, a1 তোমাকে বলছে দেখো যেহেতু সুষম ত্বরণ তাহলে এই অংশের ত্বরণ বের করা আর পুরোটা ত্বরণ বের করা একই কথা। a1 মানে কি v মাইনাস u/t, এখানে শেষ বেগ দিছে 8, আদিবেগ দিছে কত 0, সময় লাগছে কয় সেকেন্ড মাত্র 4 সেকেন্ড, ত্বরণ কত 2m/2। ওকে, তাহলে এখানে আর এফ নিট বা এম লাগে না, কেন এখানে গাড়ির ইঞ্জিন বল কত কিছুই বলা নেই, বললে বের করে ফেলতে পারতাম। ওকে, তো এর মানটা এখানে বসায় দাও, হাফ a1 কত 2, t1 কত বলছে 10 এর উপর স্কয়ার, তাহলে আসলে কত 100 মিটার শেষ। আর আমরা জানি যেহেতু সমবেগে গেছে প্রথম অংশের শেষ বেগ আমার লাগবেই লাগবে মাস্ট, তাহলে বের করে ফেলি। প্রথম অংশের শেষ বেগ আমরা জানি এটা বের করতেই হবে, তাহলে অঙ্ক পারবো না, v equals to u plus at, আদিবেগ 0, a1 বের করছি 2, টাইম হচ্ছে কয় সেকেন্ড পর বের করতেছি 10, তাহলে 20 মিটার পার সেকেন্ড। ওকে, এবার আসো দ্বিতীয় অংশের জন্য, তো দ্বিতীয় অংশ দেখো তো কিভাবে যাচ্ছে, আমরা দেখতেছি দ্বিতীয় অংশে গেছে সমবেগে, তাহলে s equals to vt, তো কত বেগে গেছে যেখানে বেগ প্রাপ্ত হয়েছে কত 20 মিটার পার সেকেন্ড, এত বেগ প্রাপ্ত হয়েছে, এই বেগ নিয়ে সে চলা শুরু করছে, তাহলে 20 কত সেকেন্ড গেছে সমবেগে 600 সেকেন্ড বা 10 মিনিট, তাহলে এখানে আসবে 6 দুগুণা 12, 1 2 3 এত মিটার। এরপর আসো তৃতীয় অংশের জন্য, তো তৃতীয় অংশ দেখো তো এখানে যে বেগ হবে এটাও তো সেম বেগ, কেন সেম বেগ সমবেগে গেছে, সমবেগে যাচ্ছে, এরপর না ব্রেক করছে, ব্রেক করে 20 থেকে কমতে 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 0 হয়ে গেছে। ওকে, তাহলে দেখো তো তৃতীয় অংশের আদিবেগ আছে, শেষ বেগ আছে, টাইম আছে, তাহলে সময় বাঁচানোর জন্য শর্টকাট এই সূত্র লিখতেই পারি u plus v by 2 into t। কেন লিখতে পারছি, আদিবেগ শেষ বেগ সব একই দিকে। ওকে, শেষ বেগ থাকলো এই দিকেই থাকতো। ওকে, তাহলে এটা অ্যাপ্লাই করা যাবে যেহেতু একই দিকে আছে, আদিবেগ 20, শেষ বেগ 0, টাইম লাগছে কয় সেকেন্ড 1 সেকেন্ড, আলটিমেটলি কত মিটার 10 মিটার। সুতরাং মোট অতিক্রান্ত দূরত্ব কত লিখে দিবে s1 plus s2 plus s3, তো s1 কত 100, s2 কত 12,000 প্লাস 10, তাহলে আসবে 12,110 মিটার, এই হচ্ছে এটা সলিউশন। ওকে, আরেকটু বাকি আছে, সেটা বলছে কি ইঞ্জিন ফোর্স কত, এই গাড়ির ভর কি আমার কাছে নাই, আছে তো এই যে 2000 কেজি,
কয়টা বল প্রযুক্ত হইতেছে? একটাই বল। একটা বল হলে তো অঙ্ক ইজি স্যার, F ইকুয়ালস টু এম এ, শেষ। ওকে, এখন দেখেন তো এম এর মান আসছে, এর মান তো নাই, এর মান নাই, এখন এর মান বের করতে হবে। তো এখন একটু তাকায় দেখো তো, এই অংশের ত্বরণ মানে শেষ অংশের ত্বরণ, এইটু ইকুয়ালস টু কত আসবে? ভি মাইনাস ইউ বাই টি। ওকে, তো ভি এর মান কত? 0 0। আদিবেগ কত ছিল? 20। টাইম লাগছে কত স্যার? মাত্র 1 সেকেন্ড। তাহলে দেখো তো -20, মাইনাস দ্বারা বুঝায় স্যার মন্দন, ফালা দেন। মাইনাস যা কি বোঝায়? মন্দন, যে উল্টো দিকে আছে, জাস্ট এটা বুঝায়। ওকে, তো এর মানটা এখানে বসায় দেন না। এম এর মান কত আসবে? 2000। এর মান কত? 20। 2 দুগুণা কত? 4000 নিউটন। বিপরীত দিকে, কোন দিকে? বিপরীত দিকে। তুমি চাইলেও মাইনাস লিখতে পারো, ব্যক্তিগত ব্যাপার। মাইনাস লেখাটা ফর যে আইন না, যে লিখতেই হবে। আমি তো বলেই দিয়েছি এত নিউটন উল্টো দিকে, সমস্যা কি? ওকে, তো মাইনাস লিখতে পারো, না লিখতে পারো, তোমার ব্যক্তিগত ব্যাপার। এই হচ্ছে তোমার একটা সলিউশন। তো এই বেসিক গুলো স্ট্রং রাখো, সৃজনশীল তোমার ব্রেন এমনি আশা রাখি এক্সপ্লোর হয়ে গেছে, কিভাবে সৃজনশীল গুলো সলভ করবা। ওকে, তো এই পরবর্তী আরেকটা প্রবলেমে যাই। তো স্ক্রিনশট দিয়ে নোট করে নিও। ওকে ওকে, এরপর আসো। তোমাকে বলছে, মেবি এটা লাস্ট কোশ্চেন। হ্যাঁ, 108 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান একটা গাড়ি। আচ্ছা, 108 কিলোমিটার পার আওয়ার, এটা মানে কত? একটু চেক করে নিই তো। 108 ইন্টু 1000 ভাগ 3600, 30 মিটার পার সেকেন্ড। কত? 30 মিটার পার সেকেন্ড পাইছি। চলমান একটি গাড়ির চালক, দেখো তাহলে চিত্র এঁকে ফেলে। তাহলে এখানে একটা গাড়ির চালক আছে, সে চলতেছিল কত? 30 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। এই গাড়ির চালক 45.5 মিটার দূরে একটি বালককে দেখতে পেলেন। তাহলে আমি ধরে নিলাম এখানে একটা বালক দাঁড়ায় ছিল। বালক দাঁড়ায় ছিল কত মিটার দূরে দাঁড়ায় ছিল? প্রশ্ন বলছে 45.5 মিটার দূরে। দেখে সাথে সাথে ব্রেক চেপে দেওয়ায় বালকটির 50 সেন্টিমিটার সামনে এসে থেমে গেল। তাহলে এই দূরে দেখার সাথে সাথে ব্রেক করছে। তো ব্রেক করা মানেই আমরা জানি এখানে ইঞ্জিন ফোর্স কোন দিকে? উল্টো দিকে হয়ে গেছে, এই জন্য বেগের মান কমতেছে। তো প্রশ্ন বলছে এই বালকের সামনে থেমে গেছে, থেমে যাওয়া মানে শেষ বেগ কত হয়ে গেছে? 0। কত সেন্টিমিটার সামনে থামছে? প্রশ্নে বলে দিছে 50 সেন্টিমিটার অথবা 0.5 মিটার সামনে থেমে গেছে। তো গাড়িটি থামতে কত সময় লাগলো এবং এর উপর প্রযুক্ত বলটা নির্ণয় করতে বলছে, যেখানে গাড়ির ভর দিয়ে দিছে 1000 কেজি। তাহলে গাড়ির ভর 1000 কেজি, প্রশ্নে দিয়ে দিছে 1000 কেজি। ওকে, একটু বড় করে লিখতেছি, 1000 কেজি ভরের একটা গাড়ি। দেখো খুবই সিম্পল, তার মানে তোমার কাছে এফ এর মান চাইছে আর থামতে কত সময় লাগছে এটা চাইছে। তো থামতে সময় কিভাবে বের করবা? এখানে দেখো ওরা আদিবেগটা কিন্তু দেওয়া আছে, ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে। তাকায় দেখো অতিক্রান্ত দূরত্বটা কত হবে? তো অতিক্রান্তটা দূরত্ব হবে তার এটা, কেন? 50 সেন্টিমিটার সামনে থামছে। তো টোটাল ছিল 45.5, এখান থেকে 0.5 বাদ দাও, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব পাইলাম 45 মিটার। এই জায়গাটা ভুল করো না। ওকে, কারণ 0.5 মিটার সামনে থামছে। তো টোটাল মান থেকে 0.5 বাদ দাও, দিলে 45। তাহলে এখন দেখো ভি আছে, ইউ আছে, এস আছে, তাহলে আমরা কি লিখে ফেলবো স্যার? ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার মাইনাস 2as। এখন এ তো আর লিখবো না, লিখলে কোনো ভুল হবে না, একটু তাড়াতাড়ি সলভ করে ফেলি। এই গাড়ির উপর কয়টা ফোর্স? একটাই ফোর্স, তাহলে লিখবো স্যার সরাসরি এফ বাই এম ইন্টু এস। দেখো ইজিলি সলভ। ওকে, এভাবে সলভ করতে পারো, যদি পছন্দ না হয় আলাদা ত্বরণ বের করে নিয়ে আসতে পারো। তো মাইনাস লিখছি কেন? মন্দন, উল্টা দিকে ফোর্স। শেষ বেগ কত? 0। চাইছি তো ফোর্সের মান। দেখো পরের লাইন অঙ্ক শেষ। 2fs বাই এম ইকুয়ালস টু ইউ স্কয়ার। এই পুরোটাই পাশে নিয়ে আসছে, তাহলে এফ সমান সমান কি আসলো? এম ইউ স্কয়ার বাই 2s। দেখো দুই লাইন অঙ্ক শেষ। এম এর মান কত? 1000 কেজি। ইউর মান কত ছিল? 30 স্কয়ার। এস এর মান কত? 45। বসায় দেখো কত নিউটন আসে। তাহলে আসবে হচ্ছে আমার 30 স্কয়ার ইন্টু 1000 ভাগ 90। তো এখানে আসবে 10 1000
1000 না 10,000? 10,000, 10⁴ নিউটন, 10,000 নিউটন আসছে, 10⁴ নিউটন। কোন দিকে? উল্টো দিকে। ওকে, এখন বলছে টাইম কত? এই টাইম ইকুয়ালস টু কি লিখবো? v ইকুয়ালস টু কি u মাইনাস at, at জায়গায় লিখতে পারি f/m ইনটু t। শেষ বেগ কত? 0। তাহলে পরের লাইনে লেখো না, পরের লাইনে লেখো না f/m ইনটু t সমান সমান u, সুতরাং t সমান সমান mu/f। তুমি যদি আলাদা ত্বরণ বের করে রাখো কোনো সমস্যা নেই, ত্বরণের মান জাস্ট এখানে বসায় দাও। ওকে, এগুলো নিয়ে কনফিউজড হও না, তোমার কোনটা সুবিধা কোনটা পছন্দ এটা তোমার ডিসিশন। আমি তোমার রাস্তা দেখাইছি অনেকগুলো, তোমার যেটা ভালো লাগে সলভ করো। 1000, ইউর মান কত? 30, ফোর্স কত পাইছো? 10⁴। তো ক্যালকুলেটর চাপ দিলে থাকবে 3 সেকেন্ড। কয় সেকেন্ড? 3 সেকেন্ড। তাহলে সুতরাং 3 সেকেন্ডের মধ্যে থেমে গেছে এবং ফোর্স হচ্ছে এত নিউটন। ওকে, দেখো কত সিম্পলি কত ইজিলি আমরা মেনটেন করে ফেলছি। তো সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে, তো আশা রাখি সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলছি আমরা। তো এরপরে দেখো এখন আমরা শিখবো হচ্ছে কপিকল। কি শিখবো? কপিকলের যে প্রবলেম গুলো আছে সেগুলো আমরা শিখবো। তো এই টপিক গুলো আমাদের শেষ, এগুলো দেখার কিছু নাই। আচ্ছা, তো দেখো এবার এখন শিখবো আমরা কপিকল। তো কপিকলের টপিকটা একটু নোট ডাউন করো, এটা নিয়ে এখন প্রচুর ম্যাথ আসে। তো এখন যেহেতু আমাদের রিভিশন প্রোগ্রাম, যতটুকু দরকার ততটুকু করব, বেশি বড় করব না। ওকে, খুব অ্যাডভান্স করব না। তো দেখো প্রথমে আমরা জানি কপিকল দেখতে আসলে এরকম একটা চাকতি থাকবে, চাকতির দুই পাশে দুইটা বস্তু ঝোলানো থাকবে, এটাকে আমরা সাধারণত কপিকল বলে থাকি। তো এইটাকে আমরা বলি আদর্শ কপিকল। কেন আদর্শ? আমরা জানি এই কপিকলটা আসলে ভরহীন, যার কোনো ভর নাই। ওকে, আমরা এসএসসি তো শিখবো ভর নাই, ইন্টারমিডিয়েট শিখবো ভর নাই, ইন্টারমিডিয়েট অ্যাডভান্স বা আমার যে পিএইচডি সিরিজ আছে সেখানে দেখবো যে ভর হইলে কি ঝামেলাটা হবে। তো খুব হাইলি অ্যাডভান্স। তো এসএসসি তে এত বেশি জানার দরকার নাই, মাথা রাখবা যে এটা একটা ভরহীন চাকতি, এটা ঘুরবে কিন্তু তার ভর নাই। ওকে, এখন দেখো এইটা পুরোটা কিন্তু আমার একটা সিস্টেম, মাথা রেখো পুরো একটা সিস্টেম, কারণ তুমি সিস্টেম নিয়ে কাজ করতেছো। আর সিস্টেমের ক্ষেত্রে আমরা একটাই সূত্র জানি, এফ নিট বাই এম অফ সিস্টেম। কেন? আমরা জানি এফ নিট ইকুয়ালস টু এম অফ সিস্টেম ইনটু অ্যাক্সিলারেশন। তার মানে সূত্র দেখে বুঝতে পারতেছে এখানে একাধিক বস্তু থাকবে। তাকায় দেখো এখানে একাধিক বস্তুই আছে, ধরুন একটা ছোট তারা, এটা বড় তারা, ওর তো ভর নাই, রশিরও তো ভর নাই, ভরহীন। আর নিট ফোর্স মানে বুঝতেছে এখানে একাধিক বল থাকবে। ওকে, এবার দেখো বলগুলো ফাইন্ড আউট করি। দেখো এই বস্তুর ওজন কোন দিকে? নিচের দিকে। এই বস্তুর ওজন কোন দিকে? নিচের দিকে। ওকে, রশির যে ধর্ম এটা মাথায় রাখবা, শর্টকাট বলতেছি, সময় বেশি বড় করবো না। রশির ধর্মটা হচ্ছে রশির যে কন্টাক্ট পয়েন্ট থাকবে, দেখো কন্টাক্ট পয়েন্ট মানে দেখো রশির এই পাশে একটা স্পর্শ বিন্দু, এই পাশে একটা স্পর্শ বিন্দু, প্রত্যেকটা রশির দুইটা স্পর্শ বিন্দু থাকে। নিয়ম হচ্ছে স্পর্শ বিন্দুগুলো সবসময় বিপরীত দিকে বলগুলো কাজ করে। এই দেখো স্পর্শ বিন্দুর বিপরীত দিকে বল ক্রিয়া করতেছে, এই দেখো স্পর্শ বিন্দুর বিপরীত দিকে বলগুলো ক্রিয়া করবে, এইটাই নিয়ম। এখন দেখো এইখানে রশির টান কত? ধরে নিলাম এখানে রশির টানটি, তো রশির ধর্ম অনুসারে প্রত্যেকটা জায়গায় রশির টান কত হবে স্যার? টি হবে। কেন? রশি তো আর চেঞ্জ হয় নাই, এই একটা রশি সমগ্র জায়গায় ঝুলে গেছে, যে দুই পাশে ঝুলে গেছে। তাহলে আমরা রশির ধর্ম থেকে আমরা জানি রশির একটা জায়গায় রশির টান টি হলে সমগ্র রশিতে রশির টান কি হবে? টি হবে। ওকে, আচ্ছা এখন যদিও আমরা জানি এটা ফান্ডামেন্টাল পার্ট, অ্যাডভান্স পার্টের হিসাব আলাদা, এখানে আমরা সবগুলো সমানই ধরে নিব, বাড়তি ঝামেলা করব না এখন। তো এখন আসো এখানে দেখো আরো দুইটা বল আছে, কন্টাক্ট পয়েন্টের অপোজিটে টান, কন্টাক্ট পয়েন্টের অপোজিটে টান। এখন দেখো কপিকলের এই নিচের দিকে কয়টা বল? এই একটা বল, এই একটা বল, তার নিচের দিকে কয়টা টি? 2টি। তাহলে উপরের দিকে কয়টা টি থাকবে? 2টি থাকবে। কেন? ব্যালেন্স রাখার জন্য। তাহলে এটা যদি 2টি হয় স্যার, এই রশি আর এই রশিতে এক না, এই রশির এই পাশে 2টি, তার মানে এই পাশে কত থাকবে স্যার? 2টি। এই হচ্ছে তোমার ঘটনা।
ওকে, তাহলে দেখো একটু আগে দেখলাম কোনো বল নাই, একটু অ্যানালাইসিস করে দেখলাম আচ্ছা দুইটা বল আছে, আরো ডিপ অ্যানালাইসিস করে দেখলাম না শুধু দুইটা না, 2 4 6 8টা বল আছে। ওকে, তার মধ্যে তাকায় দেখলাম এই বলগুলো একে অপরকে নিষ্ক্রিয় করে দেয়। কেন? সমান ও বিপরীত নিষ্ক্রিয় করে দিবে। সমান ও বিপরীত নিষ্ক্রিয়, সমান ও বিপরীত নিষ্ক্রিয় হয়ে গেছে। তাহলে এখন দেখো 8টা বলের ভিতর শুধুমাত্র আছে কে? এই দুইজন, আর কেউই নাই। এখন আমি এই দুইজন নিয়ে ক্যালকুলেশন করব। এখন ত্বরণ কত হবে? আমরা জানি এই ভারী বস্তু ও যেই ত্বরণে নিচে নামবে ও সেম ত্বরণেই উপরে যাবে। ওকে, আমরা এসএসসি তে কপি কলের যে সকল প্রবলেমগুলো নিয়ে আসবো মাথায় রাখবা সবগুলোর ত্বরণ সেম। যখন আমরা ইন্টারমিডিয়েটে যাব দেখবা না সবগুলোর ত্বরণ সেম না, এখানে অনেক ঝামেলা আছে। ওকে, তো এসএসসি লেভেলে মাথায় রাখবা তোমাকে এমন প্রবলেম দেওয়া হবে যে সবার ত্বরণ সেম, ও যেই ত্বরণে নামবে ও সেম ত্বরণে উঠবে। ওকে, এখানে আর ভয় পেও না, এত অ্যাডভান্স দিবে না এসএসসি তে। তো এখন আসো, যেহেতু নিচের দিকে যাচ্ছে তাহলে ত্বরণটা কত হবে স্যার? কার ত্বরণ, সিস্টেমের ত্বরণ বের করব। বেসিকটা একটু স্ট্রং রাখেন। এই লেকচারটা যদি বুঝতে পারেন, আমি আপনাকে বললাম কোনো টেস্ট পেপার আপনার দেখা লাগবে না, টেস্ট পেপার সব কাটা দেন, শুধু আমার এই লেকচারটা দেখেন, কপি করে আপনাকে আমি কি ইনফরমেশন দিচ্ছি জাস্ট এটা মনোযোগ দিয়ে দেখেন, সব কমপ্লিট সব দেখেন। প্রথমে আমরা সিস্টেমের ত্বরণ বাই করব। এই ধরনের প্রবলেম আসলে সিস্টেমের ত্বরণ। কেন সিস্টেমের ত্বরণ একটু খেয়াল করো। ধরো নাও তুমি ট্রেনের ভিতর আছো, এখন ট্রেনের ভিতর তো আমি আছি, প্যাসেঞ্জার আছে, ড্রাইভার আছে, হেল্পার আছে, অনেকে আছে। এখন আমি যদি বলি যে ট্রেনটা 10 ms ইন্ডাস্ট্রি ত্বরণে গতিশীল, তাহলে আমি কত ত্বরণে গতিশীল? 10, ড্রাইভার 10, হেল্পার 10, অন্য প্যাসেঞ্জার 10। এখন কি আমি বলবো ড্রাইভারের ত্বরণ বাই করো, প্যাসেঞ্জারের ত্বরণ বাই করো? যার ত্বরণই বের করবো আমি সরাসরি তাদের আলাদা আলাদা ত্বরণ বের না করে আমি পুরো ট্রেনের ত্বরণ বাই করব। কেন? আমি জানি পুরো ট্রেনের ত্বরণ যা হবে ট্রেনের ভিতর যারা আছে সবার ত্বরণই তাই হবে। বুঝতে পারছি? ব্রেনে কি ঢুকাইতে পারছি লজিকটা? তাহলে এখন কি কাজ করব? এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আগে সিস্টেমের ত্বরণ বাই করব। ওই যে ট্রেনের ত্বরণ, পুরা সিস্টেমের ত্বরণ বাই করব। এরপর দেখবো ট্রেনের ভিতর যা থাকবে সবার ত্বরণ সেম, এই সিস্টেমের ভিতর যা থাকবে সবার ত্বরণই সেম। এই লজিকটা অ্যাপ্লাই করব। ঠিক আছে? তাহলে এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে প্রথমেই সিস্টেমের ত্বরণ বাই করবা। তাহলে লিখে নিব কি? সিস্টেমের ত্বরণ। সূত্র কি স্যার? সূত্র হচ্ছে স্যার ওই যে উপরে লেখা রাখছি, এফ নিট বাই এম অফ সিস্টেম। এখন তাকায় দেখো এম অফ সিস্টেম, এখানে তাকায় দেখলাম শুধুমাত্র ও আর ও ছাড়া কেউ নাই, তাহলে দুইটা বস্তুর ভর যোগ করে দাও এম প্লাস এম। এরপর আসো নিট ফোর্স। এখন দেখতেছি এখানে দুইটা বলই আছে, ও চেষ্টা করছে নিচে নেওয়ার জন্য, ও চেষ্টা করছে নিচে নেওয়ার জন্য, কিন্তু দেখছি না ও নিচে গেছে ও উপরে গেছে। তাহলে এই বলটা বড় ছিল, এই বলটা কি ছোট ছিল, তাহলে কি আসবে স্যার? বড় বল মাইনাস ছোট বল। দেখেন কত সিম্পল কনসেপ্ট, এক লাইন অঙ্ক শেষ। বেসিক যে দুইজনে চেষ্টা করছে, ও পারে নাই ও পারছে, তাহলে ও ছিল বড় ও ছিল ছোট, ছোট হওয়ার কারণে উপরে চলে গেছে। বুঝতে পারছি? ওকে, এখন তোমার কাছে চাবে রশির টান বাই করা। এই দুইটা জিনিসই চাবে তোমার কাছে। সিস্টেমের ত্বরণ কত বের করছি, এন্ড সিস্টেমের ত্বরণ না বলে যদি বলে বড় ব্লকের ত্বরণ কত, এইটাই, ছোট ব্লকের ত্বরণ কত, এইটাই, অঙ্ক শেষ। যেটাই তার সিস্টেমের ত্বরণ। এবার আসো রশির টান যদি চায় তখন তুমি যে কোনো একটা ব্লককে টার্গেট করবা, যে কোনো একটা ব্লক। আমি ছোট ব্লককে টার্গেট করে একবার করব, বড় ব্লককে টার্গেট করে একবার করব, দুইটাই সেম রেজাল্ট আসবে। দেখো এবার এই ছোট ব্লকের ক্ষেত্রে ওর ওজন কোন দিকে? নিচের দিকে। এই রশির টান তাকায় দেখেন, এই যে উপরে যে রশির টান টি, এটা কোন দিকে ছিল? উপরের দিকে। এই ছোট ব্লকটা কোন দিকে যাচ্ছে? উপরের দিকে যাচ্ছে। যেহেতু উপরের দিকে যাচ্ছে তাহলে আমি কনফার্ম উপরের বল বড়, নিচের বল কি ছোট। তাহলে কি লিখবা? বড় বল মাইনাস ছোট বল ইকুয়ালস টু এম এ, তাই না? ওই যে এফ নিট ইকুয়ালস টু এম এ। যেহেতু একাধিক বল এফ নিট, যেহেতু বিপরীত দিকে আছে বড় বল মাইনাস ছোট বল, একটাই বস্তু এম এ, একটাই ত্বরণ এম এ। বুঝতে পারছি? বাস এখান থেকে টি এর মান বের করে নিয়ে আসো, এটা এই পাশে নিয়ে যাও, এম জি প্লাস এম এ। এবার এম কমন নাও না নাও এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, যেমনি ইচ্ছা রেখে দাও, বাস রশির টান বের হয়ে গেছে। আবার তুমি বলতে পারো স্যার বড় ব্লক নিয়ে কেন করলাম না? একই অ্যান্সার আসবে স্যার, আপনার যেটা ভালো লাগে। বস্তুর ওজন কোন দিকে তাকায় দেখেন তো, এই এমজি কোন দিকে? বড় হাতের এমজি নিচে। রশির টান দেখেন, এই যে রশির টান কোন দিকে? উপরের দিকে। ও যাচ্ছে কোন দিকে? নিচের দিকে। যেহেতু নিচে যাচ্ছে স্যার, তাহলে কে বড়?
কে বড় mg, তাহলে লিখবেন বড় বল মাইনাস ছোট বল ইকুয়ালস টু ma, কারণ একটাই বস্তু একটাই ত্বরণ। এবার টি এ পাশে নাও, এটা পাশে নাও, টি এ পাশে নিলাম, এইটার এই পাশে নিয়ে আসলাম, তাহলে mg মাইনাস ma, চাইলে m কমন নাও, g মাইনাস a। এখন তুমি বলবো স্যার মিলল না তো। স্যার মিলছে, আপনি জানেন না। এই এর মানটা যদি বসায় দেন, তাকায় দেখেন এখানে ছোট হাতের m, এখানে কি বড় হাতের m, অঙ্ক যখন ডাটা দেওয়া থাকবে দেখবেন এখানে যদি 10 নিউটন আসে এখানে 10 নিউটন নিয়ে আসছে, একই রেজাল্ট আসবে। এই যে এটা বসায় সলভ করলে এটাই আসবে। ওকে, তো ভালো মতো মাথায় রাখবেন, যখনই রশির টান বলবে যে কোনো একটা সিঙ্গেল ব্লক নিয়ে কাজ করবেন, যে টান বলবে ওই টান দেখবেন কার কার সাথে কানেক্টেড। জাস্ট তাকায় দেখলাম রশির টান চাইছে, দেখলাম ওর সাথেও কানেক্টেড, ওর সাথেও কানেক্টেড, আমি যে কোনো একটা ব্লক নিয়ে সলভ করে দিচ্ছি। ওকে, সেম রেজাল্ট আসবে। তো আমরা দেখতেছি রশির টান বের করতে চাইলে আগে কি বের করতে হয়? ত্বরণ। তো মাথায় রাখবেন রশির টান মানে আগে সিস্টেমের ত্বরণ বের করবেন, তারপর রশির টানে যাবে। এখন আরেকটা জিনিস চাইবে আপনাকে, কপিক কলের মোট টান কত? কপিক কলের মোট টান। তো মোট টান মানে আসলে বুঝায় কাকে? ওই উপরে যে টুটি দেখছিলেন না, এটাকে কপিক কলের মোট টান বলে, এই যে টুটি। ওকে, তাহলে যদি বলে কপিক কলের মোট টান কত, তাহলে প্রথমে সিস্টেমে ত্বরণ বাই করতে হবে, তারপর যে কোনো একটা ব্লক থেকে টি বাই করতে হবে, টি এর পরে 2 দ্বারা গুণ করে দিবা, মোট টান বের হয়ে যাবে। বুঝতে পারছি? এই করা কোশ্চেনের বাইরে, এইটা সিচুয়েশনের বাইরে আসবে না। তো সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে, তো আশা রাখি এগুলো আমরা শিখে ফেলছি। এখন আসি এরপরে দেখি আর কি কি কোশ্চেন হতে পারে। দেখো যে তোমাকে বলতে পারে এখানে একটা কপি কলাস, এখানে আরেকটা কপি কল, এটা একটু ছোট করে দিই পুরো। ওকে, এটা বড় হাতের। এখন তোমাকে বলবে যে এখানে রশির টান কত, মোট টান কত, বিস্তারিত যেতে পারে। তো মোট টান মানে আমরা জানি টি বের করতে হবে, তারপর 2 দ্বারা গুণ করব, টি বের করতে হলে সিস্টেমে ত্বরণ বাই করতে হবে। ওকে, তো দেখি একই কোশ্চেন চাবে। তো একটা টাকা শুরু করি। দেখো বস্তুর ওজন কোন দিকে? নিচের দিকে। এই দেখো কন্টাক্ট পয়েন্টের অপোজিট দিকে টান, কন্টাক্ট পয়েন্টের অপোজিট দিকে টান, কন্টাক্ট পয়েন্টের অপোজিটে টান, কন্টাক্ট পয়েন্টের অপোজিটে টান, এই বেসিকটা মাথায় রেখে। আর দেখো তো কপি কলের উভয় পাশে সেম রশি, তাই সমগ্র রশি টানছে। এখন এইটা আমরা সলভ করব মসৃণ তলের জন্য। কি তলের জন্য? মসৃণ। আরেকবার সলভ করব অমসৃণ তলের জন্য। দেখো কি কি কোশ্চেন চাইতে পারে। তো এখন দেখো এই 5টা বলের ভিতর দেখলাম এইটা এটাকে নিষ্ক্রিয় করছে, এইটা এটাকে নিষ্ক্রিয় করে দিচ্ছে। তাহলে এখন দেখো শুধুমাত্র সিস্টেমে কয়টা বল আছে? একটাই বল। তাহলে তুমি সরাসরি লেখা দিবা সিস্টেমের ত্বরণ। সিস্টেমের ত্বরণ এই কোশ্চেনে কি লিখবা? এফ নিট বাই লেখার দরকার নেই, কেন? একটাই বল। তাহলে সরাসরি লিখবা এম জি বাই সিস্টেমের ভর কত? এম প্লাস এম। ওকে, এফ নিট বাই এম সিস্টেম, সিস্টেমের 2টা বস্তু ছিল, নিট ফোর্স না লিখে সরাসরি এমজি লিখে দিছি, কেন? একটাই ওজন আছে, বাকি সব তো বাদ হয়ে গেছে। ওকে, এটাই সিস্টেমের ত্বরণ, শেষ। এখন যদি বলে রশির টান বের করেন, তো এই রশির টান বের করতে চাইলে আপনি যে কোনো একটা ব্লক টার্গেট করবেন, এটা অথবা এটা। তো এটা টার্গেট করলে কি হবে দেখেন, ছোট হাতের এম, এই ছোট হাতের এম এর দেখেন এই পাশে একটাই বল আছে, সেটাকে টি, এই পাশে কেউ নাই, আর কেউ নাই, একটাই বল। ওকে, ওজন নেই নেই, কেন নেই নেই একটু পরে, ধৈর্য ধারণ করেন। এখানে ওজন লাগবে না, অমসৃণ এই ক্ষেত্রে লাগবে। তো এখানে দেখেন টি, এখন আমরা দেখতেছি ও তো ভারী, ও তো নিচের দিকে যাচ্ছে, কত ত্বরণে? এই ত্বরণে। তাহলে ও তো হালকা, ও তো সামনের দিকে যাবে, কত ত্বরণে? এই ত্বরণে। ওকে, এখন যেহেতু এইদিকে যাচ্ছে, ত্বরণ এইদিকে, একটাই বল একটাই বস্তু, তাই লিখে দিবা এফ ইকুয়ালস টু এম এ, এক লাইনে অঙ্ক শেষ। আর যদি বলো না স্যার আমি বড় ব্লক নিয়ে করতে চাচ্ছি, কোনো সমস্যা নাই, আপনার ব্যক্তিগত ডিসিশন। দেখেন এবার ওজন কোন দিকে? নিচে। বড় ব্লকের উপরে কে আছে? রশির টান টি, যাচ্ছে কোন দিকে? নিচে। এখন দেখেন তো যেহেতু নিচে যাচ্ছে তাহলে এটা বড়, তাহলে লিখবেন স্যার বড় বল মাইনাস ছোট বল ইকুয়ালস টু এম এ।
যেহেতু বস্তু একটা। টি এ পাশে নাও, পাইলাম টি। এটার এই পাশে নাও, পাইলাম এম জি মাইনাস এম এ। স্যার এইখানে যে রেজাল্ট হবে এখানে সেম রেজাল্ট হবে, তো কোনটা পিক করবেন? আমি বলবো স্যার এটা পিক করলে সহজ, কেন এক লাইন অঙ্ক শেষ। স্যার এটা পিক করলে সহজ, হয়তো 2টা লাইন লাগবে, কোনো ডিফারেন্স নাই, রেজাল্ট সেমই আসবে। ওকে, এটা আপনার ব্যক্তিগত ডিসিশন। এখন যদি বলি মোট টান কত, এই কপি কলের মোট টান আপনি এই ব্লক যেমনি হোক টি তো বাই করছেন, জাস্ট 2 দ্বারা গুণ করে দেন, 2টি বের হয়ে যাবে। ওকে, এই যে এখানে 2টি আছে, এখানে 2টি আছে, বুঝতে পারছি? এই হচ্ছে তোমার সলিউশন। এখন যদি বলে না এটা অমসৃণ তল, ও আরেকটা মজার জিনিস, তুমি তোমার বইতে তাকায় দেখো, এখানে এই জায়গাটায় ভুল লিখে রেখে দিচ্ছে, ছোট হাতের এম না বড় হাতের এম, এক টাইম লিখে রাখছে, যেটা বইতে ভুল অবশ্যই আপডেট করে নাও। এরপরে দেখো অমসৃণ তলের ক্ষেত্রে কি হবে দেখো, যদি অমসৃণ হয় তখন শুধুমাত্র এইখানে দেখো কি আসবে, ঘর্ষণ বলটা চলে আসবে। কেন? এটা হচ্ছে অমসৃণ। ওকে, অমসৃণ হলে শুধু কে আসবে, এখানে ঘর্ষণ বলটা আসবে। ঘর্ষণ বলের মান দিয়ে দিলে তো ভালো, না দিলে কি হবে দেখতেছি, একটু দেখো। তো এবার আসো অমসৃণ তলের জন্য যদি এখন বলি এই সিস্টেমের ত্বরণ কত, একই কোশ্চেন, সিস্টেমের ত্বরণ তুমি বলবা স্যার সিস্টেমের ত্বরণ A ইকুয়ালস টু F নিট বাই M অফ সিস্টেমে কয়জন আছে, 2জনই আছে। নিট ফোর্স কত দেখলাম সব বাদ, এখানে একটা আর এখানে একটা, 2জন যাচ্ছে কোন দিকে, এই দিকে, তাহলে এটা বড় বল ছিল, এটা কি ছোট বল ছিল, ও এইদিকে নিতে পারে নাই, ও নামায় ফেলছে, তাহলে বড় বল মাইনাস ছোট বল, শেষ। mg মাইনাস ছোট হাতের f, কতক্ষণ লাগে করতে এগুলো? এখন ছোট হাতের f দিলে ভালো, না দিলে কি করবা দেখো এবার। না দিলে আমরা তো জানি এই বস্তুর ওজন কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে। এই আর কোন দিকে কাজ করতেছে, উপরের দিকে। ওকে, এখন এই তলের ঘর্ষণ গুণাঙ্ক মনে করো তোমার দিয়ে দিল, তখন তুমি লিখবে আচ্ছা আমরা জানি F সমান সমান মিউ ইন্টু আর। এবার তাকায় দেখো আর ইকুয়ালস টু কি mg, তাহলে এটা সমান, এখানে আসবে তোমার মিউ mg, জাস্ট এই মানটা এখানে বসায় দাও, m মাইনাস মিউ mg বাই m প্লাস m, এখানে অঙ্ক শেষ। ওকে, এখন আসে রশির টান যদি চায়, টানবো কোন ব্লক নিয়ে কাজ করবা, তোমার যেটা ইচ্ছা। আমি ছোট ব্লককে টার্গেট করলাম। এখন তাকায় দেখো ত্বরণ কোন দিকে, এইদিকে। এখন যেই বরাবর ত্বরণ সেই বরাবর বলগুলা নিবা, এই বলগুলা নিব না, কেন? এই বরাবর তো ত্বরণ নাই, ওরা ত্বরণ ক্রিয়েট করে নাই, ওরা ঘর্ষণ বলের জন্য ব্যবহৃত হয়েছে। ওকে, তাহলে এখানে কি কাজ করবা, যেই বরাবর ত্বরণ সেই বরাবর বল কাজ করব। আমি দেখলাম এই বরাবর ত্বরণ, কারণ এই যে দিকে যাচ্ছে, ভালো মতো খেয়াল করেন, এই দিকে যাচ্ছে, এই বরাবর কয়জন আছে দেখলাম 2জন, একজন হচ্ছে টি আর একজন ঘর্ষণ বল। তাহলে এখানে কাজ করতেছে কে, টি, আর এখানে কাজ করতেছে কে, ঘর্ষণ বল। যাচ্ছে কোন দিকে, এই পাশে, তাহলে এটা বড়, তাহলে বড় বল মাইনাস ছোট বল ইকুয়ালস টু এম এ, তাহলে টি ইকুয়ালস টু চলে আসলো এফ প্লাস এম এ। এফ এর মান তো দিবে না, দিলে তো ভালো, না দিলে তো স্যার আমার কাছে আছে, টেনশন করার কি আছে, মিউ এম জি প্লাস এম এ, সলভ। এখন দেখেন তো আপনি যদি বড় ব্লকটা নিয়ে কাজ করেন, দেখেন বড় ব্লকের নিচে কে এম জি, উপরে কে টি, কোনো ডায়াগ্রাম চেঞ্জ হয় নাই, তাহলে বড় ব্লকের জন্য এইটাই থাকবে, জাস্ট এখান থেকে এ এর মানটা বসাই দিবেন এখানে। ওকে, তাহলে খেয়াল করেন বড় ব্লক একই থাকবে যদি বড় ব্লক নিয়ে কাজ করতে চান, একই সমাধান। জাস্ট এই পাবেন কোথায়, এই যে অমসৃণের জন্য এখন এই বাই করবেন, এর মানে এখানে বসায় দেন। কেন চেঞ্জ হয় নাই, কারণ ঘর্ষণ বল এখানে অ্যাড হয়েছে, এখানে কোনো চেঞ্জ হয় না, আগেও যা ছিল এখনো তাই আছে, বুঝতে পারছি? কারণ এখানে যদি বলে মোট টান কত, এই মোট টান কত, টি তো বাইট করছেন, জাস্ট 2 দ্বারা গুণ করে দেন, অঙ্ক শেষ। এবার আপনার মসৃণের জন্য চাক আর অমসৃণের জন্য চাক, পারবেন না স্যার? আশা রাখি পারবেন, কোনো টেস্ট পেপার লাগবে না ইনশাল্লাহ, নিজ কনফিডেন্স একা একা সলভ করে ফেলতে পারবেন, উঠে নেন। ওকে ওকে, এরপরে দেখেন লাস্ট এক্সাম্পল একটা টানবো। সেটা হচ্ছে আপনাকে এরকম একটা টান বল দিবে, 2টা কপি কর,
এই 3টা এক্সাম্পল আপনার বইতে আছে। তো আমি আপনার বইয়ের বাইরে আর কিছু দিব না, কারণ এটা রিভিশন প্রোগ্রাম, খুব ডিটেলসে পড়ার সুযোগ নাই এখন। এখন দেখো আমি ধরে নিলাম এটা M1, এটা হচ্ছে M2, এটা হচ্ছে M3। আমি বলে দিলাম M1 সবার থেকে বড়, M1 M2 থেকেও বড়, M1 M3 থেকেও বড়। আচ্ছা 2 তো দরকার নেই, এই কন্ডিশন মাথায় রাখলে হবে। M1 M3 থেকে বড়, এটা থেকে বড়। যেহেতু বড় তাহলে ও কোন দিকে যাবে? নিচের দিকে যাবে। কোন ত্বরণে? এ। তাহলে ও কোন দিকে আসবে? সামনের দিকে আসবে। কত ত্বরণে? এ। তাহলে ও কোন দিকে যাবে? উপরে যাবে। কত ত্বরণে? এ। বেসিক। আর যদি ও বড় হইতো তখন ও নিচে আসতো, ও উপরে যেত, ও এদিকে যেত, তখন ডিরেকশন চেঞ্জ হইতো। ওকে, এই বেসিকটা মাথায় রেখো। তো দেখো ওর ওজন কোন দিকে? নিচে। ওর রশির টান অপোজিট দিকে, অপোজিট অপোজিট অপোজিট। তো তাকায় দেখলাম এই কপিকল আর এই কপিকল এক না, তাহলে এই রশির টানকে ধরলাম T1, তাহলে এটাও T1, এটাও T1, এটাও T1। ওকে, কেন? সমগ্র রশি টান সেম। এই পাশে আসো, ধরলাম এটা M3G, তাহলে এইখানে কন্টাক্ট পয়েন্টের অপোজিটে টান থাকবে T2, এখানে ধরে নিলাম T2, এখানে ধরে নিলাম T2, এখানে ধরে নিলাম T2। ওকে, তো এখানে T2 নিলাম, কারণ এই কপিকল এক না, তো রশির টানও সেম হবে না, ভিন্ন ভিন্ন হবে। কিন্তু যেহেতু এটা সেম কপিকল, তাহলে উভয় পাশে রশির টানও কি থাকবে? সেম থাকবে। কেন? কপিকল একটাই। ঠিক আছে, এই যে তোমার ডায়াগ্রাম। এখন দেখো এতগুলো বলের ভিতর এই বল, এই বল, এই বল, এই বল নিষ্ক্রিয়, এই বল, এই বল নিষ্ক্রিয়, এই বল, এই বল নিষ্ক্রিয়। তাহলে আছে কে মাত্র? শুধুমাত্র 2 জন, আর কেউ নাই, সব বাদ চলে গেছে। এখন তুমি বলবো স্যার ওজন নেন নাই কেন? আমি একটু আগে দেখাচ্ছি, ওজন লাগে শুধুমাত্র ঘর্ষণ বল যদি থাকে, আদারওয়াইজ লাগে না। কেন? ত্বরণ তো আমার এইদিকে, আমার এই বলগুলো লাগবে, এইগুলো লাগবে না। ঘর্ষণ বল থাকলে শুধু লাগবে, আদারওয়াইজ লাগে না। ওকে, তো এখন দেখো সিস্টেমের ত্বরণ কি হবে যদি তোমার কাছে চায় সিস্টেমের ত্বরণ। আচ্ছা, সিস্টেমের ত্বরণ বের করার আগে একটা বেসিক মাথায় রাখো। যদি এরকম মনে হয় যে ও গতিশীল না, জাস্ট বৈশা আছে, তো বৈশা আসা মানে কি বুঝতেছো? এই পাশের বল আর এই পাশের বল কি হবে? সমান। একটু নোট ডাউন করে নাও, যেটা তোমার বইতে ব্যাখ্যা দিছে কিন্তু উল্টা পাল্টা ব্যাখ্যা দিয়ে রেখে দিছে। কি যে লিখছে আমার নিজেরই পছন্দ হয়নি, ফালতু লিখছে, ফালতু। আমারে দিলে আরো সুন্দর বই বানা দিতাম তোমাদেরকে, সারা বাংলাদেশের স্টুডেন্ট আমার জন্য দোয়া করতো যদি এই সুযোগটা আল্লাহ আমারে দিত। কি যে বই লেখে আল্লাহ ভালো জানে। তো দেখো এবার, এখন বলছে সাম্যাবস্থা মানে কি? ব্যালেন্স। যেহেতু ব্যালেন্স, তাহলে আমি বুঝে ফেললাম আচ্ছা সব তো বাদ, শুধু 2 জন আছে, তাহলে এই পাশের বল আর এই পাশের বল কি হবে? সমান। এই হচ্ছে বেসিক। জি জি চলে যাবে, কাটাকাটি চলে যাবে, তার মানে বুঝে ফেললাম এই ভর সমান। আরো শর্ত আছে, যেহেতু ব্যালেন্স তাহলে এই ব্লকের উপরের বল আর নিচের বল কি? সমান। তাহলে T1 ইকুয়ালস টু কি? M1G। এবং এটাও বলতে পারি যেহেতু ব্যালেন্স তাহলে ওর উপরের বল আর নিচের বল কি? সমান। তাহলে T2 ইকুয়ালস টু কি আসবে? M3G। খুবই সিম্পল কনসেপ্ট। তাহলে ওর এই পাশে কাজ করবে M3G, তাহলে এটাও হবে M3G, 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 তাহলে ওর এই পাশে M3G কাজ করবে। যেহেতু এটা M1G, তাহলে এটাও M1G, 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 তাহলে এই পাশে M3G, এই পাশে M1G, দুইটাই সমান বৈশা আছে। এই কথাটাই কত জটিল করে যে লিখছে, মাই গুডনেস, দেখে নিও।